এরপর সেশন তো 20% গেল, এরপর সেশনের পর হচ্ছে আরো 40%। সেখানে হচ্ছে আমার দেখতে হবে যে কতটুকু কাজ করলো, সবার ফিডব্যাক কি, সবাই কি কি মূল্যায়ন দিচ্ছে, সবার পরামর্শ কি, কতটুকু তাদের জীবনে কাজে লাগতেছে, কি কি তাদের আরো হেল্প দরকার। এই সেশন নিয়ে যে সবাই শিখে যাবে ব্যাপারটা তাও হবে না। তখন হচ্ছে যখন কাজের ক্ষেত্রে তোমরা যাবা অনলাইন সেশনে, নানা রকম সমস্যা হবে। তখন আবার আমাকে জিজ্ঞেস করতে হবে, মানে আমি এখানে কেতানি দেখাইতেছি না, মানে যেহেতু ট্রেনার হিসেবে কথা বলা আর কি। তো জিজ্ঞেস করতে হতে পারে যে এই সমস্যা হয়েছে, এটা সমাধান কি, বা পরামর্শ বা আলোচনা যে কোনো কিছু হতে পারে। তো সেখানে অনেক কাজ আছে, তাদেরকে বারবার চাপ দিতে হবে, মোটিভেট করতে হবে যে ট্রেনিং সভা নাও, ট্রেনিং নাও, ইনফ্লুয়েন্স করতে হবে ব্যক্তিগত যোগাযোগ, এগুলি আবার 40% কাজ আছে। তো মোটামুটি ভাগটা হচ্ছে 40-20-40। কিন্তু এখন হচ্ছে এটা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে গুলো, যেগুলোতে ক্লাসের আউটপুট আমি দেখতে চাই, যেমন এইটা যেমন একটা। আর যেখানে আমি আউটপুট দেখতে চাই না, যেমন হচ্ছে এই অভির সিরিজ বিষয়ে আড্ডা, অথবা আমার বই নিয়ে আড্ডা, আড্ডা যেগুলি আছে সেগুলিতে তেমন করে আসলে এই ফিডব্যাক দেখার বিষয় নাই। আমি চাই না যে ওদের কি কি পদ্ধতি, মানে কি বলে এটাকে, কতটুকু সেটা তাদের ইম্প্যাক্ট করলো, বা তারা কর্মক্ষেত্রে সেটা কত কাজে লাগাবে, সেটা হয়তো খুব বেশি দেখার প্রয়োজন নাই। বরং এটা দেখার প্রয়োজন আছে যে আড্ডাটা কেমন হয়েছিল, আড্ডার একটা পোস্ট ছবি দেওয়া গ্রুপে, অথবা ভার্সিটির কি বললেন ম্যাগাজিনে, বা অথবা পত্রিকায় পাঠানো, অথবা সবার কেমন লাগছে সেটা জিজ্ঞেস করা, একটা সবার থেকে পরামর্শ নিয়ে সামনের মিটিং কেন ভালো হবে সেই সব নোট করে রাখা, এগুলি কাজ। তো আড্ডার ক্ষেত্রে এটা আবার একটু কম, সেখানে হচ্ছে 50% কাজ প্রথমেই করে ফেলতে হবে, তারপর হচ্ছে 20% কাজ সেশনে নিতে হবে, 30% কাজ হচ্ছে লাস্টে করতে হবে, এবিসি। তো এইটা এখন নোট করতে হবে না, আমি এটা পরে মেইলে হ্যান্ড আউটে পাঠিয়ে দিব না। এইটা খুব বেশি মাথা ঘামানোর কিছু নাই, এটা খুব ফ্লেক্সিবল, নিজের মতো চেঞ্জও করতে পারো। আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে পূর্ণতা এবং হিমেল কদিন আগে একটা ক্লাস নিয়েছিল বইয়ের আড্ডার উপরে। তো যদিও এটা ওদের আড্ডা ছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল এটা ওদের আড্ডা থাকলো না, আমার আড্ডা হয়ে গেল। সঞ্চালন আমি হাতে নিয়ে নিলাম। তো এখানে সমস্যাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি 3 বছর আগে যে ভুলগুলি করতাম সেগুলি পূর্ণতার হিমেল এখন করছে। তো আমি হিমেলকে বলছিলাম যে হিমেল, যেহেতু আড্ডা নিচ্ছ, হাতে একটা মডিউল রাখো যে আমি ঠিক কি নিয়ে কাজ করবো। যেমন অভির একটা মডিউল আছে, অভি লাস্ট পোস্টটা যদি কেউ দেখে থাকো কালচারে দেখবা যে অভি বলে দিছে যে সিরিজ নিয়ে কথা বলবো, ঠিক আছে, টিভি সিরিজ নিয়ে কথা বলবো, কিন্তু সিরিজ নিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিতে হবে বা ইন্টারেস্টিং কোনো তথ্য দিতে হবে। এইটা এক ধরনের মডিউল, সে আগে থেকে ঠিক করে বসে আছে যে কি আলাপ হবে, কতক্ষণ আলাপ হবে, কে কথা বলবে, টাইমিং কি, ম্যানেজমেন্ট কি, এগুলি আগে সে ঠিক করে বসে আছে। তো মডিউল থাকাটা খুব জরুরি। আহ তিতিরের যেমন হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন সে গেল বা স্টেজে কথা বললো, তখন হচ্ছে তিতিরের যদি, আমি জানি না তিতিরের মডিউল সেট ছিল কিনা, কিন্তু যদি থাকতো যে লেখাই আছে যে আমি এই সব বিষয়ে কথা বলবো, আহ, যে আমি স্পেসিফিকলি, হ্যাঁ হ্যাঁ টজিকল যেটা বললো ইটস কল মাইন্ড ম্যাপিং, আগে থেকে মানুষকে বুঝে বুঝে নেওয়া, সেই অনুযায়ী মডিউল সেট করে, এটা মাইন্ড ম্যাপিং হতে পারে। তো তো আচ্ছা, শুধু তরিকলি হচ্ছে অনেক মেসেজ দিচ্ছে, বাকিরাও হচ্ছে মাঝখানে ইন্টারাপ্ট করো আমাকে, আমার নিজেকে এখন সর্বেশ্বরবাদী, সরি সর্বঈশ্বর মনে হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে মডিউল সেট করাটা খুব জরুরি। তিতিরের যদি আগে থেকেই সেট থাকতো যে আমি ঠিক কি কি স্পেসিফিক টপিকে কথা বলবো, পুরো আমার স্পিচ লিখে নিয়ে যেতে হবে না, সেখানে উত্তরটা দিচ্ছি আমি একটু পর। পুরো স্পিচ নিতে হবে না, আহ, কিন্তু আমি টপিক সিলেক্ট করে রাখলাম যে আজকে আমি যদি ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে কথা বলবো, তাহলে আমার পুঙ্খানুপুঙ্খ প্রত্যেক লাইন লিখতে হবে না যে হিটলার ছিলেন একজন নাৎসি রাজনীতিবিদ, লিখতে হবে না। হিটলার লেখো উপরে। আমি, আমার যেহেতু আগে থেকে স্পিচ মাইন্ডে রেডি করা আছে, ওই হিটলার দেখে মনে পড়বে আমার হিটলার বিষয়ে কি বলতে হবে। ওই এক হিটলার শব্দটা দেখে আমার মনে পড়ে যাবে হিটলার ছিল নাৎসি রাজনীতিবিদ, জার্মানিতে ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করছে, আরো অনেক কিছু মনে পড়ে যাবে। তো হচ্ছে যে ওই হিন্ট দেখে হচ্ছে মনে পড়ে যাবে। যারা ডিবেট করে ওদের ক্ষেত্রে দেখবা যে ওরা হাতে ছোট্ট একটা কাগজ নিয়ে ওঠে, কিন্তু ওরা কিন্তু বিশাল স্পিচ দেয়। স্পিচ কিন্তু পুরোটা লেখা থাকে না, ছোট ছোট শব্দ লেখা থাকে। ওই শব্দ দেখে একটা করে তাকায়, ওই শব্দ পুরোটা বলে, তারপর হচ্ছে ঠিক হারায় ফেলে। যদি তাদের হাতে কাগজ না থাকতো, তারা একটা টপিকে কথা বইলা, যেহেতু অনেক হাইপার হয়ে গেছে কথা বলার পরে, পাবলিক স্পিকিং করতে চাপ লাগে তো মাথায় আসলে, তখন হচ্ছে এরপর পরের টপিকটা কি আর মনে থাকে না, হা হয়ে থাকতে হয়। তখন হচ্ছে ছোট কাগজটা লাগে, যে দেখতে হয় যে এরপরের জিনিসটা কি। আমি যখন তোমাদের ক্লাস নিচ্ছি, এটা কিন্তু অন্য মিটিং কাউকে বলবা না, অন্য ক্লাসে কাউকে বলবা না, এটা খুবই সিক্রেট কথা। সেটা হচ্ছে
আমি একটা টপিকে যাওয়ার পর করি আবার হচ্ছে ওয়ার্ড দেখে নিচ্ছি, মানে মাইক্রোসফট ওয়ার্ড খুলছি, খুলে আমার মডিউল দেখতেছি যে এরপর টপিকটা কি, আমার সেই অনুযায়ী কথা বলতেছি। তো এইটা হচ্ছে সিক্রেট, এটা কাউকে বলতে হয় না। কারণ হচ্ছে এটা বললে মনে করবে আল্লাহ ও তো দেখি কথা বলতেছে, কিন্তু যদি না বলি তাহলে সেক্ষেত্রে মনে করবে আল্লাহ ছেলেটা কত গুছায় কথা বলে, কিন্তু আসলে তো আমি গুছায় কথা বলি না, সব লেখা আছে আমি খালি লিখে পড়তেছি। তো এইটা হচ্ছে ট্রিক্স, সবাইকে বলতে হবে না। নিজেরা শুধু হচ্ছে এটা রেখে দিবে এবং নিজেদের ক্লাসে অ্যাপ্লাই করবা। জনগণকে বলে দিলেই হলো সমস্যা। কিছু ট্রিক্স হাতে রেখে দিতে হয়, যেগুলো আমরা ট্রাম্প কার্ড বলি। শেখ একটু আগে জিজ্ঞেস করছে রেকর্ড করে কি হবে। তো শেখকে বলছিলাম যে আমাদের আরো কিছু পার্টিসিপেন্ট আছে যারা এই ক্লাসটা করতে চেয়েছে, কিন্তু ওদেরকে আমরা করতে দিতে পারিনি, কারণ বেশি পার্টিসিপেন্ট নিয়ে আসলে ক্লাস করা যায় না। তো সর্বোচ্চ 10 জন ছিল চেষ্টা, তার মধ্যে হিমেল জোর করে ঢুকতে চাইছে, অনেক জোরাজুরি করে বেশি টাকা দিয়ে, ঘুষ টুস দিয়ে। তো পরে এখন সে আসে নাই, টাকা পাঠাইছে ঠিকই। তো এছাড়া হচ্ছে আরো কিছু লোকজনের কাছে এই ক্লাসটা যাবে, তো ওই জন্য রেকর্ড করা। ওকে, আমরা এখন হচ্ছে প্রশিক্ষণের প্রস্তুতি বিষয়ে মোটামুটি জানলাম। এখন হচ্ছে আরেকটু গভীর, মাঝখানে কেউ কিছু বলতে চাইলে কিন্তু লিখতে পারো। তরিকুল ভাই লিখছে হচ্ছে সেম গোজ উইথ দ্য ক্লাস লেকচার অ্যাজ টিচার। হ্যাঁ, ক্লাস ইউনিভার্সিটিতে শুরু করে স্কুল কলেজ এটা টিচাররা খুব একটা করে না, কারণ হচ্ছে তাদের মাথা একদম সেট করা থাকে। স্কুল কলেজে বই ছোট তো, একটা বই সারা বছর পড়াইতে হয়। বা এমন টিচার আছে একটা বই হচ্ছে 30 বছর পড়াইছে, তো তার মাথা একদম সেট করা আছে। বিশেষ করে রাইফেলস যারা শরীফ স্যারের ক্লাস করছো, যুক্তিবিদ্যার ক্লাস, তারা জানো শরীফ স্যারের পুরো বই মুখস্থ, এবং সে পেজ নাম্বার সব ঠাস ঠাস করে বলতে পারে এবং কখন কোন ক্লাস দিবে, একদম মডিউল গোছানো। আবার তার মানে কিন্তু এইটাও না যে সে গতানুগতিক ক্লাস নেয়, একদম এনজিও স্টাইলে ক্লাস নেয়, কিন্তু তার মডিউল গোছানো, কারণ সে গত 15 বছর ধরে একটা ক্লাসই নিচ্ছে। তো সেক্ষেত্রে কথা আলাদা। কিন্তু তরিকুল ভাই যেটা বললো যে ক্লাস লেকচারে মানে হচ্ছে আগে থেকে মডিউল সেট করা থাকে। শেখ ভাই লেখছে আইমান সাদিক হলে এই ট্রিক্সটা নিয়ে ভিডিও বানাতাম। ওকে, তো শেখ ভাইয়াকে বলবো যে এই ট্রিক্সটা আইমান সাদিক সহ অনেকেই জানে, বিশেষ করে যারাই হচ্ছে 10 মিনিট স্কুল, রবি, এনজিও, ইউএনডিপি, জাতিসংঘের সাথে জড়িত, সবাই এই ট্রিক্স গুলি জানে, কিন্তু কেউ কি জানি বাতাতা কই নাহি। আয়মান সাদিকের ভিডিও আছে, আয়মান সাদিকের ভিডিও আছে। আছে এই বিষয়ে। ওকে হ্যাঁ ওকে, তরিকুল হচ্ছে সেম কাজটা করে সম্ভবত কোচিং এ। হ্যাঁ, সে হ্যাঁ, কি জানি ভিডিও আছে দেখে বললাম, আমরা এটা দেখছিলাম। ও বানাইছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো বিষয়, রিভিল করে দিছে। ইদানিং তো ম্যাজিক ট্রিক্স রিভিল হচ্ছে। জাতিসংঘ কিন্তু জীবনে এগুলি প্রকাশ করে না। ও আরেকটা শো অফ করে ফেলি, যেহেতু অ্যাক্সিডেন্টের কথা বা ট্রেনিং হিসেবে বলছি। তো এই বিষয়ে হচ্ছে আমি এবার সেশন নিয়েছিলাম থাইল্যান্ডে। তো ওখানে হচ্ছে মানে মুসলমান জনগোষ্ঠীকে কিভাবে বোঝাইতে হবে, ওদের ধর্ম দিয়ে ওদেরকে নারীবাদ শেখানো, সেটার উপর একটা ট্রেনিং ছোট ছিল। তো সেখানে এই বিষয়টা একটু শিখেছিলাম যে কিভাবে হচ্ছে ম্যাজিক ধরে রাখতে হয়। সবকিছু বললেই তো হয় না যে আমার ট্রিক্স গুলি কি কি, বা আমার রাজনীতি কি কি। প্রত্যেকের এখানে কিন্তু রাজনীতি আছে, পূর্ণতার কথা বলার একটা ভঙ্গি আছে, বা শেখের একটা ভঙ্গি আছে, তরিকুল একটা ভঙ্গি আছে, এবং প্রত্যেকের নিজস্বতা আছে কিছু। এবং সে খুব ভালো মতো জানে যে আমার কথা বলার বা আমার বাচন ভঙ্গির ঠিক ঠিক কোন বিষয়টা অন্যকে আকৃষ্ট করে। সবসময় সে এটা বলে দেয় না, হতে পারে সে এটা এমনি বলে না, অথবা হচ্ছে ট্রিক্স হাতে রেখে দেয়। সে হয়তো ট্রিক্স হাতে রেখে দেয়, অনেকটা আমি নিশ্চিত। ওকে, এখন হচ্ছে আমি একটু আরো গভীর দিকে যাচ্ছি। যে এটা একটু গভীর, মানে একটু একটু ঝামেলাজনক, তাও একটু আগে থেকে সবাই রেডি হয়ে থাকো। যে এখনকার যে বিষয়টা, সেটা হচ্ছে আমি 4টা বিষয় এখানে ক্লিয়ার করব। এই 4টা বিষয় যথাক্রমে হচ্ছে আহ 4টার মধ্যে হচ্ছে 2 ভাগ আছে। একটা হচ্ছে অনলাইন ক্লাস, আর একটা হচ্ছে আড্ডা। তো অনলাইন ক্লাসটা প্রথমে আমি বলি। অনলাইন ক্লাসে 3 রকম মানুষ থাকে। আজকে যেমন ধরো অনলাইন ক্লাস, 3 রকম মানুষ থাকে এখানে। তো 3 রকম মানুষ হচ্ছে, একজন হচ্ছে ট্রেনার থাকে, একজন একজন বা কয়েকজন ট্রেনার থাকে, একজন বা কয়েকজন সহায়ক থাকে, একজন বা কয়েকজন পার্টিসিপেন্ট থাকে। তো 3 রকম রোল থাকে এখানে। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি, সবাইকে একটু আমি পার্থক্যটা একটু ছক আকারে দেখাই। ওকে, অভি জিজ্ঞেস করছে যে আসলে কি বলা উচিত, কি বিষয় বলা উচিত একটু জিজ্ঞেস করো, মানে একটু। না না, আমি বললাম আসলে কি ট্রিক্স গুলো সব বলা উচিত কিনা। ও, এটা আসলে নির্ভর করে যে ট্রিক্স তুমি কাদেরকে বলবা। এখন তো, বিশেষ করে আহ, যারা একদম পৌঁছে গেছে ওই লেভেলে, যেমন ধরো আমান সাদিক এখন কুইন্স অ্যাওয়ার্ড পাইছে, তো তার আসলে ঠেকা পড়েনি যে সিক্রেট হাতে রেখে দেওয়া, কারণ সে সিক্রেট রিভিল করে দিলেও হচ্ছে যে তার ইয়ে কমবে না, তার কি বলে এটা, ক্যারিশমা কমবে না। বা বঙ্গবন্ধু কোন ট্রিক্সের কথা বললো, তার ক্যারিশমা কমে যাবে না। বা আইনস্টাইন কেন চিন্তা করতো, সেটাও কিন্তু আমরা পড়ি আমাদের মানে বইগুলাতে বা আইনস্টাইনের জীবনীগুলাতে। তো সেটা সমস্যা না।
কিন্তু কাকে বলবা এবং কাকে বলবো না সেটা একটা বিষয় আছে। যেমন ধরো আমি যদি এখন সারা হোসেন সামান্তাকে বলি যে আমি আমার কথা বলার সময় কি কি ট্রিক্স করি, তো আমি আগে থেকে মোটামুটি জানি আমার মানে আমার ব্যক্তিগত রিলেশন থেকে যে সে কি কিছু বলতেছে। না 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 ওকে, তাহলে মাইকটা অফ করে রাখবে। সারা হোসেনকে আমি যেহেতু ব্যক্তিগতভাবে চিনি, সেক্ষেত্রে হচ্ছে আমি জানি যে ও আমাকে জাজ করবে না, ও আমাকে একটু সম্মানই করে। সেক্ষেত্রে আমি হচ্ছে ওর উন্নতির জন্য বলতে পারি। কিন্তু এমন অনেকে আছে, বিশেষ করে হোয়াইটসে হয়তো নাই, কিন্তু যার যা ক্লাসে বা ভার্সিটিতে দেখবা তোমাকে জাজ করা শুরু করছে, বা তোমার রাইভাল হওয়ার চেষ্টা করে, আরে ও তো এইভাবে কথা বলে, সবসময় তো এইভাবে কথা বলে, তোমাকে মিমিক করা শুরু করবে, বা একটা সাধারণীকরণ চেষ্টা করবে, জেনারেলাইজেশন চেষ্টা করবে, যে এই করে কি বলে, ধরো বললো যে জাফর ইকবালের, ধরো অনেকে এরকম পচায় যে 1 চামচ মুক্তিযুদ্ধ, 1 চামচ কিশোর থ্রিলার, 1 চামচ হচ্ছে আহ, ধর্মহীনতা, মিলায় গুলায় দাও উপন্যাস হয়ে যাবে। তো এই ধরনের জেনারেলাইজেশন কিন্তু সত্যি, আসলে জাফর ইকবাল তাই করে, কোনো সন্দেহ নাই, আসলেই তাই করে। কিন্তু যখন এটা কেউ বলছে, তখন হচ্ছে জাফর ইকবালকে জাজ করা হচ্ছে, তখন তাকে সম্মান দিয়ে বলা হচ্ছে না, অসম্মান দিয়ে কথা বলা হচ্ছে, এটা কিন্তু বোঝাই যায়। তো তোমাকে যেন কি এই সুযোগটা না পায়, যখন তুমি রিভিল করে দিবা তখন এই সুযোগটা পাবে। এখন এই সুযোগ তুমি কাকে দিবা কাকে দিবা না সেটা তোমার উপর নির্ভর করছে। ওকে, তো তরিকুল ভাই বলছে আই থিঙ্ক রিভিলিং ইজ নট এ ব্যাড আইডিয়া সামটাইম। হ্যাঁ, এক্সপিরিয়েন্স রিভিলিং সবসময় ব্যাড আইডিয়া না। যেমন আমি এখন রিভিল করতেছি, ইটস নট এ ব্যাড আইডিয়া থিং। নাও আই এম গোইং টু দ্য পার্ট অফ আচ্ছা আরেকটা আরেকটা কথা হচ্ছে যে সবার কথা তো বললি, হ্যাঁ, আমাদের কনভিন্সিং ক্ষমতা শেখা উচিত জিয়াউর রহমান থেকে। হ্যাঁ, কনভিন্সিং কিন্তু জিয়াউর রহমান বেশ ভালো কাজ করছে। বরং মুজিবের চাইতে হচ্ছে জিয়াউর রহমানের কনভিন্সিং ভালো। এবং কিছু কিছু মানে আমরা ফলো করতে পারি, আইডিয়াল। যেমন সেটা সব পুরোপুরি আইডিয়ালকে ফলো করতে হবে না, যেমন জিয়াউর রহমান হয়তো সেনা অভ্যুত্থানের দমনও করছে, আমার সেনা অভ্যুত্থান দমন করতে হবে না, কিন্তু যার যে পার্টটা ভালো আছে সেটা কিন্তু ইউজ করতে পারি। ইভেন শেখ হাসিনার অনেক ভালো পার্ট আছে, খালেদা জিয়ার অনেক ভালো পার্ট আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি, যদিও তারা অনেক বিতর্কিত লোক। এখন আমি চলে যাই যে ট্রেইনার এবং ফ্যাসিলিটেটর এদের পার্থক্য কি। আমাদের আজকের ক্লাসে 3 ধরনের মানুষ আছে, যেমন আমি হচ্ছে ট্রেইনার, তরিকুল হচ্ছে ফ্যাসিলিটেটর, এবং বাকি সবাই হচ্ছে পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্টের রোল কি সেটা মোটামুটি সবাই জানে, বা বলতে হবে না আলাদা করে বেসিক বিষয়গুলি। এখন ট্রেইনার বিষয়টা আসি, বা ক্লাসের ক্ষেত্রে সবাই কিন্তু মনে রাখো, ধীমান প্রজেক্টের ক্লাসগুলি মনে রাখবা। শেখের যে বাজেটের যে কাজটা আছে, অভির মুক্তিযুদ্ধ, পূর্ণতার কি বলে এনশিয়েন্ট আর্ট, অথবা যে যে ক্লাস নিচ্ছ সেটা কিন্তু এটা ফলো করতে হবে। মানে তখন হবে প্রশিক্ষক এবং ফ্যাসিলিটেটর, সঞ্চালক না, কিন্তু তখন প্রশিক্ষক এবং সহায়ক, মানে হচ্ছে ট্রেইনার এবং ফ্যাসিলিটেটর। যেমন আজকে আমি আছি, হিউম্যান প্রজেক্টের কাজগুলি কিন্তু এভাবে হবে। আমি উদাহরণ দিয়ে বলি যে তরিকুল যখন কে পপ অথবা জাপানিজ আর্ট নিয়ে বা কি বলে অ্যানিমে নিয়ে কাজ করবে এবং গভীর তত্ত্ব আলোচনা করবে, ক্লাস নিবে, তখন একজন সে হচ্ছে ট্রেনার হিসেবে কাজ করবে, একজন থাকবে হচ্ছে ফ্যাসিলিটেটর, ধরে নিই হচ্ছে সেটা পূর্ণতা, তার ফ্যাসিলিটেটর বা তাকে ফ্যাসিলিটি দিবে, বা হচ্ছে ট্রেইনি যারা আছে, পার্টিসিপেন্ট যারা, তাদের ফ্যাসিলিটি দিবে। তো এখানে দেখার বিষয় হচ্ছে যে আহ, তোমরা কিন্তু এটা আমি জুম করছি, তোমরাও সাথে জুম করতে পারো, মানে তোমাদের স্ক্রিনটাও জুম করতে পারো। ওকে, দেখা যাচ্ছে মোটামুটি? দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে প্রশিক্ষক। যেমন আজকের উদাহরণটা দিই, যেমন আজকে আমার কথা বলার দক্ষতা বেশি, আজকে তরিকুল কিন্তু ফ্যাসিলিটেটর, কিন্তু সে কথা আমার মতো বলতেছে না, আমি কিন্তু বেশি বলতেছি। তো ইউজুয়ালি প্রশিক্ষকের একটু কথা বলার দক্ষতা বেশি থাকে। প্রশিক্ষক খুবই বিষয় ভিত্তিক কথা বলে, অন্য টপিকের কথা বলে না ইউজুয়ালি, একদম টপিক ধরে ধরে কথা বলে যে আমি আজকে এই টপিকে কথা বলবো। যখন আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে কাজ করব, আমি একদম ভালো মতো জানি, আমি হলোকাস্ট নিয়ে কথা বলবো, আমি যুক্তরাজ্যের বৈদেশিক নীতি নিয়ে কথা বলবো, আমি জাপানের এশিয়ার যে দায়িত্ব সেগুলি নিয়ে কথা বলবো। তো একদম আমি জানি, আমি জাস্ট গল্পটা আলোচনা শুরু করে দিবেন, আরে ভাই জানো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কি হয়েছে। তো এখন আমি বসে বসে ভাববো না যে আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কি হয়েছে, আমি আগে থেকে ভেবে রাখছি যে টপিক গুলি কি, এবং আমি বিষয় ভিত্তিক আলোচনা করব। আমার হচ্ছে উত্তর দেবার ক্ষমতা থাকবে ইউজুয়ালি, যে উত্তর দিব, যে আহ, তোমাদের কোশ্চেন গুলি যেগুলি থাকবে সেগুলি আমি উত্তর দিব। তো উত্তরটা আবার খুব বেশি হবে না, ডমিনেটিং হবে না, আমার এটাই হচ্ছে একদম উত্তর। অনেক সময় এইসব টার্ম ইউজ করা যায়, আমার মনে হয় যে ব্যাপারটা হয়তো এরকম, কিন্তু ব্যাপারটা এইরকম এভাবে বলা যায়। যেমন হুজুররা যেটা করে, আহ আহ, কার কথা বলা যায়, ইব্রাহিম, ওই যে
কি বলে আহলে হাদিসের যে হুজুরটা আছে, হুজুর ইব্রাহিম। তো ও বলে যে ব্যাপারটা তো একদম হচ্ছে 1+13+Q, ব্যাপারটা তাই। তো এরকম উত্তর দেওয়া যাবে না। ব্যাপারটা এরকম হতে পারে যে হ্যাঁ আপনার প্রশ্নটা ভালো, হতে পারে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই হয়তো করোনা ভাইরাসের সূত্রটা মনে হয় 1+13+Q, এটা আমার আমার মতামত, বুঝছেন? তো এখন আপনি ভালো মন্দ বিবেচনা করেন। এইভাবে বললে হচ্ছে মানুষের একটু গ্রহণযোগ্যতা বাড়ে। তারপর হচ্ছে প্রয়োজনে হচ্ছে প্রশিক্ষক নির্দেশ দেন, যে অর্ডার দিয়ে দেয় যে এখন হচ্ছে তরিকুলকে আমি সম্মান করি, হ্যাঁ তরিকুল কিছু অ্যাড করতে যাচ্ছে, সেটা একটু লিখে দিও এখানে যে চ্যাট বক্সে। ওকে, শেখ ভাই বলছে হচ্ছে কাজী ইব্রাহিম আমি জানি কিন্তু বলবো না, এইটা হচ্ছে এই ক্লাসে ইউজ করা যাবে না, আমি জানি কিন্তু বলবো না, বরং এটা বলা যেতে পারে যে আমি পরে এটা উত্তর দিচ্ছি, কারণ সবসময় সব উত্তর দেওয়া যায় না। নির্দেশ দেওয়ার কথাটা যেটা আছে যে ফ্যাসিলিটেটরকে বা ট্রেইনিকে অনেক সময় নির্দেশ দিতে হয়। যেমন ইউজুয়ালি তরিকুলকে আমি খুব ঘাটাই না, তাকে একটু সম্মান করি, একটু সমীহ করে চলি, কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জায়গায় আমি নির্দেশ দিচ্ছি। আমি হাফসাকে বললাম যে এই ফেসবুকে গিয়ে হাফসাকে একটু হেল্প করো, অথবা এই শেখকে বলছি যে এই অভিজ্ঞতাটা বলো। তো এরকম নির্দেশ দিচ্ছি, একটু কর্তৃত্বপূর্ণ আচরণ করছি। অন্যদিনে আমি যাই না, আমি তো সবসময় একটু ডমিনেটিং, সবসময় বদনাম শুনে আসছি, অফিসে শুনি, ভার্সিটিতে শুনি, তো তোমাদের মাঝখানে বদনাম আছে। কিন্তু এই আড্ডায় চেষ্টা করি যে একটু কম কর্তৃত্বপূর্ণ থাকতে। আজকে আমি কিন্তু একটু বেশি কর্তৃত্ববান, কারণ আগে ছিলাম আমি হচ্ছে সঞ্চালক, আজকে আমি প্রশিক্ষক। তো প্রশিক্ষক হিসেবে আমার একটু কর্তৃত্ব আছে। তারপর আদেশ দেই, নির্দেশ দেই, আমি একটু বিশেষজ্ঞ। ওই যে আমি আগে যেটা বলছিলাম যে পূর্ণতা যেভাবে এনশিয়েন্ট আর্ট বিষয়ে জানে, তার যে লেভেলটা আছে সেই হিসেবে আমি জানি না। তো সে যখন ট্রেনার হবে, তখন সে সেই বিষয়টার বিশেষজ্ঞ, আমি কিন্তু বিশেষজ্ঞ না। তো ট্রেনার হইতে হলে এই সব গুণগুলি লাগে। তো এইটা এখন নোট করে রাখতে হবে না, আমি এগুলি মেইল করে সবকে পাঠিয়ে দিব না কি কি হতে হবে। এখন হচ্ছে ফ্যাসিলিটেটর বিষয়টা। আজকে ফ্যাসিলিটেটর বিষয়ে একটা ভালো ভালো কোশ্চেন আসছে, আমার মাথায় একদম ছিল না, দেখলাম যে তরিকুল করেছে আর পূর্ণতা করেছে ওদের ফর্মে লিখেছে এই জিনিসটা, যে আমি নসিনও লিখেছে যে নেটওয়ার্কের সমস্যা আমি কিভাবে সামলাবো অনলাইন মিটিং এ। তো নেটওয়ার্কের বিষয়টা আসলে অনেকাংশে ফ্যাসিলিটেটর উপর নির্ভর করে। ফ্যাসিলিটেটর যে কত কাজে লাগে ভাইরে ভাই, তোমরা মানে পার্টিসিপেন্টরা বুঝবে না, ট্রেনার খালি বুঝে আর ফ্যাসিলিটেটর নিজে বুঝে যে ফ্যাসিলিটেটর কত জরুরি। ওকে, তরিকুল তাহলে এটা আমি একটু মাথায় রেখো, যে পয়েন্ট নোট করে রেখে দিই আমরা, তাহলে এটা মিটিং অ্যাসেসমেন্টটা শেষ শুনবো, মানে ওই যে সে কি যেন বলতে চাচ্ছে আমরা সেটা শুনবো পরে। ওকে, তাহলে আমরা আগের দিকে ফিরে যাই। সেটা হচ্ছে যে আহ, এখন ফ্যাসিলিটেটর যে কি কি কাজ করে সেটা কিন্তু খুব জরুরি। তরিকুল আজকে কত কি কাজ করছে তোমরা কিন্তু দেখো নাই ফ্যাসিলিটেটর হিসেবে সে কাজ, তার কাজ কত বেশি। কিন্তু এটা শুধু তরিকুল জানে না, আমি জানি। আজকে এই যে এই মিটিং যে পরিচালনা হচ্ছে সেটা তরিকুলের আইডিতে হচ্ছে, ডেফোডিলের পেইড আইডি থেকে। মানে এগুলি আজকে উদাহরণ দিচ্ছি, এগুলি সবসময় হয় ব্যাপারটা এরকম না, আমি উদাহরণ দিচ্ছি জাস্ট। তারপর হচ্ছে তরিকুল সব টেকনিশিয়ান সমস্যা সামলাচ্ছে ওই পাশে গিয়ে ফেসবুকে, সবাইকে উত্তর দিচ্ছে। হ্যাঁ অভি বলো। মডিউলের যে কথাটা বলা হলো যে একটা মডিউল রেডি রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার মনে হয় তোমার বলা উচিত ছিল যে এটা যেন বোঝা না যায় যে তোমার একটা মডিউল আছে, তুমি যখন কথা বলতেছো এটা যেন বোঝা না যায় তোমার একটা মডিউল আছে। আমার মনে হয় এরকম ভাবেই এটা কি হওয়া উচিত না? এটা মনে হয় বলা হয়েছিল, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে শোনা যায়নি, এটা হতে পারে। ও এইটা হচ্ছে আমি ট্রিক্স খেললাম। আমি ইউজুয়ালি আমার যেটা মনে হইতেছে তুমি শুনো নাই বা হয়তো কোনো কারণে, কিন্তু এখানে বলতে হবে হ্যাঁ আমি তো বলেছিলাম, কিন্তু হয়তো নেটওয়ার্কের কারণে সমস্যা শোনা যায়নি, ঠিক আছে আমরা এটা পরে আলোচনা করবো। এভাবে সিল ইউজ করতে হবে, এটাও একটা ট্রিক্স মাঝখানে বলে দিলাম। আচ্ছা, তো আমি আগের যে আলোচনায় ফিরে যাই। তো তরিকুলের যে আজকে কাজ সেখানে হচ্ছে যে সে সবাইকে হেল্প করতেছে। এই আমাকে টেকনিক্যালি হেল্প করছে। আগে হচ্ছে রাত 3টা বাজে আমি আর তিতির, রাত 3টা বাজে আড্ডা দিছি, বা আড্ডা না ঠিক মানে গুগল মিট, স্টিম কোনটায় করলে ভালো হয় আমরা গিয়ে গিয়ে দেখছি, স্টিমে গিয়ে দেখছি, এখানে গিয়ে দেখছি। তো সে তরিকুল রাত 3টা বাজে জেগে জেগে কাজ করছে এই আজকের ক্লাসের জন্য। তারপর 5টা বাজে কাজ করছে, এরপর হচ্ছে যে সবাইকে উত্তর দিচ্ছে। এই ছাড়া অনেক সামলানোর বিষয় আছে। নেটওয়ার্ক সমস্যার ক্ষেত্রে তোমরা যেটা রিপোর্ট করলে যে নেটওয়ার্ক সমস্যা হলে কি করবো, সেক্ষেত্রে এমন হতে পারে যে এখন আমার কারেন্ট চলে গেল, আমার কারেন্ট চলে গেলে আমি কি করব। তো তখন হচ্ছে তরিকুল সামলাবে, আমি চলে গেলে তরিকুল তোমাদের ব্যস্ত রাখবে বিভিন্ন ভাবে। এবং ততক্ষণে আমি আবার চেষ্টা করে থাকবো, আমি চেষ্টা করবো যে বিভিন্ন ভাবে ডাটা কিনে বা যেভাবে হোক ফিরে আসার। অন্য ট্রেনিং এ যেটা হয় সেটা হচ্ছে যে ট্রেনিং যে মডিউলটা আছে সেটা ফ্যাসিলিটেটরের কাছেও থাকে, আবার হচ্ছে ট্রেনারের কাছেও থাকে। তো ট্রেনার যদি গায়েব হয়ে যায় তখন হচ্ছে ফ্যাসিলিটেটর আবার সাথে সাথে সামাল দেয়, মডিউলটা ধরে কথা বলা শুরু করে। হয়তো সে এক্সপার্ট না, কিন্তু সে মোটামুটি চালায় যায়, ব্যস্ত রাখে সবাইকে। কারণ হচ্ছে এই পাবলিক অসহিষ্ণুতা খুব কিন্তু বড় বিষয়। আমি সহজেই অভিকে যদি কল দিই, এখন অভি কল দিয়ে হোয়াটসঅ্যাপে বলি 5টা মিনিট কল হোল্ড করে রাখো, আমার কোনো মানে আসবে যাবে না, অভির কিছু যাবে আসবে না, কিছু মনে করবে না। কিন্তু একটা মিটিং এ 10 জনকে দাঁড় করে রাখা কিন্তু অনেক বড় বিষয়, তোমরা চাপাও না।
যে অথবা পাবলিক স্পিকিং দাঁড়ায় আছে ভার্সিটিতে, আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি একটা কাগজ বের করতেছি পকেট থেকে, সেই সময়টা দিলেও হচ্ছে একটু লজ্জা লজ্জা লাগবে, কিন্তু সেটা আমার বন্ধুর সঙ্গে সমস্যা নাই। তো এই জন্য হচ্ছে ফ্যাসিলিটেটর খুব জরুরি। যে তুমি হয়তো কারেন্ট নাই চলে গেছো, কিন্তু এটা কিন্তু মিটিং এর লোকজন বুঝবে না, সবার অসহিষ্ণুতা শুরু হবে। হ্যাঁ, এবং সবাই টাকা দিচ্ছে না, এই ট্রেনিং সবাই টাকা দিচ্ছে, তো তারা কেন কেন এগুলি সহ্য করবে না। তো এই জন্য ফ্যাসিলিটেটর নানা রকম ট্রিক্স রাখতে হয়, যে প্রক্সি দেওয়া, ট্রেনার চলে গেলে তাকে প্রক্সি দেওয়া, তারপর হচ্ছে সবাইকে হেল্প করা, পুরো বিষয়টা ফ্যাসিলিয়েট করা। অনেকটা হচ্ছে আড্ডায় যে সঞ্চালনা চলে, সেইটা কিন্তু ফ্যাসিলিটেটর ক্লাসের মধ্যে চালায়। ট্রেনার তো কথা বলছে, ঈশ্বরের মতো করে কথা বলতেছে, কিন্তু নিচে এই যে এই দুনিয়াতে কি হইতাছে সেটা তো আল্লাহ জানে না। তখন হচ্ছে নবী রাসূলের মতো এই ফ্যাসিলিটেটর সামলায়। তো তাদের কিন্তু অনেক অনেক গুণ এবং খুব জরুরি, কিন্তু এইটা বাইরে থেকে বোঝা যায় না। বিশেষ করে একজন ফ্যাসিলিটেটর ছাড়া ট্রেনার হচ্ছে কানা। এবং তোমরা কিন্তু যারাই ক্লাস নিবা এই মুক্তিযুদ্ধ বিষয় বা যে বিষয় বা হিউম্যান প্রজেক্টে, ফ্যাসিলিটেটর ছাড়া ক্লাস করতে পারবা না। তো এটা খুব মাথায় রাখতে হবে যে আমার ফ্যাসিলিটেটর চুজ করা থেকে শুরু করে কে কোন বিষয়ে দক্ষ। আমি যেমন আজকে তরিকুলকে চুজ করছি, আমি কিন্তু আজকে অনিকে চুজ করি নাই, কারণ তরিকুলের বুর্জু আইডিয়া আছে এই ডেফোডিল অ্যানিমি অ্যাসোসিয়েশনের। তারপর হচ্ছে সে হচ্ছে টেকনিক্যাল বিষয়ে দক্ষ, তারপর হচ্ছে সবাইকে পরামর্শ দিতে পারবে ফেসবুকে গিয়ে। তো আমি অনেক কিছু বিবেচনা রাখছি যে কে কোন বিষয়ে দক্ষ। তো তোমাদের টপিকের সাথে মিলিয়ে তোমাদের মাথায় রাখতে হবে যে কে কোন বিষয়ে আমরা আলোচনা করব, বা আমাদের কোন ফ্যাসিলিটেটর দরকার সেই হিসেবে নির্বাচন করতে হবে। ফ্যাসিলিটেটর হচ্ছে কথা কম বলে কিন্তু বেশি বেশি শোনে, সবার সমস্যা শোনে। সে হচ্ছে বিষয় ভিত্তিক না, মানে হচ্ছে সে বিষয় নিয়ে কথা বলবে না যে হিটলার নাৎসি না হিটলার রাজনীতিবিদ না হিটলার প্রোলেতারিয়াত, সে এই বিষয়ে কথা বলবে না। সে হচ্ছে প্রক্রিয়ামুখী, মডিউল চলতেছে কিনা ঠিক মতো, সবাই শুনতেছে কিনা, মিটিং ঠিক মতো চলতেছে কিনা, সে দেখবে। যেমন আজকে মিটিং হচ্ছে কি বললে রেকর্ড হচ্ছিল না, তো তরিকুলের মনে পড়লো যে মিটিংটা রেকর্ড হওয়া জরুরি, সে হচ্ছে প্রক্রিয়া খেয়াল রাখছে কিন্তু। তো এইটা হচ্ছে একদম ফ্যাসিলিটেটর কাজ, প্রক্রিয়া খেয়াল রাখা। ট্রেনার হচ্ছে সরাসরি প্রশ্ন করে ইউজুয়ালি, যে ট্রেনার বলে যে অমুকটা কি, তমুকটা কি, অমুকের নাম বলো, তমুক নাম বলো। কিন্তু ফ্যাসিলিটেটর যে কাজটা, সে হচ্ছে প্রশ্ন বের করে তাদের মাঝখান থেকে। এইটা একটু কমপ্লেক্স, বরং হচ্ছে প্রশিক্ষকের যে ফ্যাসিলিটেটরের কাজটা আর বেশি কঠিন এক্ষেত্রে। তোমাদের শুধুমাত্র প্রশিক্ষক হইলেই হবে না, ভালো ফ্যাসিলিটেটর হওয়া খুব জরুরি। সবাই এখানে ফ্যাসিলিটেটর হওয়া শিখতে হবে। তো ব্যাপারটা এরকম না যে অনলাইন মিটিং তোমরা এই ক্লাসটা আসছো শুধুমাত্র প্রশিক্ষক হওয়া শিখতে, ফ্যাসিলিটেটর হওয়া শিখতে হবে, এটা খুব জরুরি। প্রশ্ন করার কৌশল জানতে হবে, যে আমি ঠিক কিভাবে কোশ্চেন করলে ওদের ভিতর থেকে কোশ্চেন জন্মাবে, বা নিজে নিজের প্রশ্নগুলো উত্তর দিবে। ফ্যাসিলিটেটর সাধারণত নিজে থেকে উত্তর দেয় না, ইউজুয়ালি দেয় না। ট্রেনার নিজে নিজে উত্তর দেয়। ফ্যাসিলিটেটর করে কি, যে ওদের থেকে উত্তর বের করার চেষ্টা করে। ধরো আমি আজকে প্রক্সি দিতে চলে গেলাম, এটা যদি 1.5 ঘন্টার মিটিং না হয়ে 3 দিনের একটা ট্রেনিং হইতো বা ক্লাস হইতো, তাহলে হচ্ছে তরিকুল ভাই হচ্ছে নানা রকম কথা বলতো, আমি সবসময় কথা বলতাম না, সেও কথা বলতো। তখন হচ্ছে সে সরাসরি কথা বলতো না, বিভিন্ন ভাবে হচ্ছে সে কোশ্চেন করে নিয়ে আসতো। আমি জানি না তোমার অ্যারিস্টটলের বিষয়ে পড়ছো কিনা, অ্যারিস্টটল কখনো সরাসরি উত্তর দিত না। আচ্ছা, হ্যাঁ, সে হচ্ছে সবসময় তার যে সামনে লোকটা আছে তার থেকে কি বলতো, আচ্ছা তুমি কি অ্যাথেন্স চিনো? হ্যাঁ অ্যাথেন্স চিনি। অ্যাথেন্সের লোকরা কেমনে কাজ করে বলতো? তো বলতো যে অ্যাথেন্সের লোকরা হচ্ছে গণতন্ত্র অনুযায়ী কাজ করে। তো বলে সেটা কি ভালো লাগে তোমার? বলে হ্যাঁ লাগে। বলে তাইলে বুঝো, তাইলে তো হচ্ছে এই গণতন্ত্রই ভালো। সেইভাবে কাজ করতো, তাদের মধ্যে থেকে কিন্তু স্বীকার করে নিয়ে আসছে। কারণ হচ্ছে মোটামুটি এটা একটা মেন্টাল কারণ আছে, কারণ হচ্ছে যে পার্টিসিপেন্টরা জানে যে ট্রেনার তো অনেক দক্ষ, ফ্যাসিলিটেটর সেই পরিমাণে দক্ষ না। সেক্ষেত্রে হচ্ছে ফ্যাসিলিটেটরের গ্রহণযোগ্যতা নিতে হবে। তো ফ্যাসিলিটেটর যখন মানে তরিকুল যখন শেখ থেকেই কথা আদায় করে ছেড়ে দিবে, যে মানে তার প্রশ্ন উত্তর তার কথা দিয়ে বের করবে, তখন শেখের কাছে সেই কথাটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তরিকুল নিজে উত্তর দিলে কিন্তু সে কথাটা তত গ্রহণযোগ্য হইতো না। তো সেটা খুব জরুরি এবং সময় সাপেক্ষ। সরাসরি উত্তর দেওয়া যতটা সহজ এবং সময় লাগে না, তার চেয়ে বেশি হচ্ছে ওইটা সময় লাগে। ওকে, সারা প্রশ্ন করেছে যে প্রক্রিয়ামুখী বিষয়টা কি। সেটা হচ্ছে আজকে আমি যে কথা বলছি, যে এখন যে কথা বলছি, আমি কিন্তু বিষয় ভিত্তিক কথা বলছি, যে ফ্যাসিলিটেটর কাজ কি, সঞ্চালক বিষয় নিয়ে কথা বলছি, আমি মডিউল নিয়ে কথা বলছি, মিটিং এর এবিসি নিয়ে কথা বলছি, অনেক কিছু নিয়ে টপিক নিয়ে কথা বলছি। কিন্তু তরিকুল কিন্তু টপিক নিয়ে কথা বলছে না, বরং হচ্ছে সে হচ্ছে প্রক্রিয়াগুলি খেয়াল করতেছে, যে মিটিং ঠিক মতো চলতেছে কিনা, সবাই চ্যাট বক্স ঠিক মতো লিখতেছি কিনা, ফেসবুকে কেউ টেক্সট করলো কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা কালচার গ্রুপে বা হাউস অফ কমন্সে, অনেক বেশি খেয়াল রাখতেছে। সে হচ্ছে পুরো ম্যানেজমেন্টের চালাচ্ছে, প্রক্রিয়াগুলি চালাচ্ছে। তা আমি যেমন বিষয় ভিত্তিক আর হচ্ছে প্রক্রিয়া হচ্ছে মুখে আলাদা। ওকে, নসীন বলেছে হচ্ছে তরিকুল কেই আচ্ছা, নসীন আর তৃতীয় যে উত্তরটা সেটা হচ্ছে তোমার পার্কিং লটে লিখে রাখো, আমি পরে উত্তর দিচ্ছি।
এরপর হচ্ছে ফ্যাসিলিটেটর অনেক বেশি অনুসরণ করে সবাইকে, মানে হচ্ছে ফলো করে সবাই কি করতেছে, সবাই কি উত্তর দিচ্ছে, ফেসবুকে কি হচ্ছে, রেকর্ড হচ্ছে কিনা, অনেক কিছু সে খেয়াল করে, মানে হচ্ছে এটা হচ্ছে যে অনুসরণ করে। এরপর হচ্ছে ফ্যাসিলিটেটর প্রচার বিমুখ। যেমন আমি কিন্তু আজকে নির্দ্বিধায় বলতেছি যে হচ্ছে যে আমি আল্লাহ, তরিকুল নবী, রাসূল, হ্যান ত্যান বহুত কথা কইতেছি, তারপর হচ্ছে আমি কর্তৃত্ব পরায়ণ, তা আমি ডমিনেট করতেছি। কিন্তু ফ্যাসিলিটেটর কিন্তু একটু বিনয়ী, সে কিন্তু চুপে চুপে আছে, তারও দক্ষতা আছে কিন্তু সে এত প্রকাশ করে না। আড্ডার ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন খুব বেশি প্রচার বিমুখ, মানে একটু বেশি কথা না বলি। হয়তো আমি জানি, সবসময় আমি জানি যে হয়তো কি বলে এটা ফ্যাসিলিটির কথা, ধরো পূর্ণতার ক্লাস চলতেছে, যে প্রাগৈতিহাসিক আর্ট নিয়ে ক্লাস হচ্ছে। এই মুহূর্তে আমি কোশ্চেন করলাম যে পূর্ণতা, হ্যাঁ আমি তো জানি যে জাপানে না জামিনীরা কাজ করছিল, বা একটা একটা একদম ভুয়া কথা, জাপানে জামিনীরা কাজ করে নাই, কিন্তু আমি বলতেছি যে ওরিয়েন্টাল আর্ট নিয়ে জাপানে জামিনীরা কাজ করছিল। তো পূর্ণতা হয়তো তখন নাই, তরিকুল আছে, সে তার ফ্যাসিলিটেটর। তখন সে ভাবলো যে এখন যদি সরাসরি আমি তাকে বলি যে না ইরফান, আমি তো উইকিপিডিয়াতে পড়ছি জাপানে আসলে জামিনীরাই কাজ করেনি, জাপানে কাজ করছে কালিদাস কর্মকার। তো সে যখন সরাসরি এটা বলবে তখন হচ্ছে একটু প্রচার হয়ে যাবে যে আহ যে আমি তো জানি, এমনি যদি বলি যে আমি তো জানি যে সে কাজ করে নাই, তুমি কি বলতেছো এইসব, এইসব ভুয়া কথা বললো না। এটা বরং ট্রেনার বলতে পারে, কারণ ট্রেনারের একটা গ্রহণযোগ্যতা আছে এবং সবাই একটা মেন্টাল সেটেলমেন্ট নিয়ে বসে আছে যে ইরফান আজকে বেশি কথা বলবে বা পূর্ণত আজকে ট্রেনার, সে বেশি জানে। কিন্তু ফ্যাসিলিটেটর কিন্তু সবাই সে পাত্তা দিবে না, আবার তাকেই পাত্তা দিবে অন্য ক্লাসে, তার ক্লাসে, কিন্তু এখানে পাত্তা দিবে না কারণ সবাই জেনে গেছে সে ফ্যাসিলিটেটর। তো এখানে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, প্রচার বিমুখ হইতে হবে। নিজেকে আমি যে খুব জানি সেটা প্রকাশ করা যাবে না, আবার এত বেশি হয়তো হওয়া যাবে না যে সময় বেশি লাগতেছে। তো এটা খুব আসলে কমপ্লেক্স, কেমনে এটা হ্যান্ডেল করা খুবই কমপ্লেক্স। তোমরা আস্তে আস্তে আরো করতে করতে বুঝবা, সঞ্চালনার মধ্যেও দেখবা যে এটা অনেকে করতেছে, প্রচার কম বা কর্তৃত্ব পরায়ণ কম থাকে। তারপর যে ফ্যাসিলিটির উৎসাহ দেয়, যেমন ধরো এখন হাফসার আজকে সমস্যা হয়েছে মাইকে, মাইকে সমস্যা হওয়ার পর হাফসার মনে হতে পারে না থাক আজকে অনেক সমস্যা হচ্ছে, যাবো না, দূর বাল 3বার চেষ্টা করলাম, মিটিং এ ঢুকতেই পারতেছি না। তখন হচ্ছে ট্রেনারের তো সময় নেই যে তাকে দেখাবে, তখন হচ্ছে ফ্যাসিলিটেটর ফেসবুকে গিয়ে বলে আরে না হাফসা তুমি চেষ্টা করলে পারবা, দেখো এই যেভাবে করলে খুব সহজ, সবাই ঢুকছে না তুমিও পারবা। তো এই ধরনের নানান রকম হচ্ছে উৎসাহ দেওয়া হয়। এইটা যেমন আছে, এছাড়া হচ্ছে মাঝখানে এটা তো টেকনিক্যাল হেল্প পেলো, এছাড়া হচ্ছে টপিকের মাঝখানে এসে নানা রকম কথা বলে আহ মানে হেল্প করে, উৎসাহ দেয়, সেখানে নানা রকম বিষয় আছে। তো এটা করতে করতে বোঝা যাবে। তারপর হচ্ছে ফ্যাসিলিটেটর কিন্তু নিজেও একজন ছাত্র। আজকে যে ট্রেনিংটা নিচ্ছি, তো প্রথমে কিন্তু তরিকুল ফ্যাসিলিটেটর ছিল না, সে প্রথমে ট্রেনি ছিল, এবং ব্যাপারটা আসলে তাই হওয়ার কথা, আমি জানি না সে তরিকুল ভাই, আচ্ছা স্যারের প্রশ্ন পরে উত্তর দিচ্ছি আমি। তরিকুল কিন্তু প্রথমে আসছে আজকে ট্রেনি হিসেবে, মানে ছাত্র হিসেবে, পরে তাকে ফ্যাসিলিটেটর বানানো হয়েছে। কিন্তু এইটাই কিন্তু নিয়ম যে প্রত্যেকটা ট্রেনিং এ ফ্যাসিলিটেটর হচ্ছে একজন ছাত্র, সে নিজেও শিখবে নানা রকম বিষয় এবং শেখার সাথে সাথে সে অন্য কিছু চালিয়ে যাবে। তো ফ্যাসিলিটির কাজটা আসলে খুব বেশি, একই সাথে তাকে পার্টিসিপেন্ট রোল প্লে করতে হয়, আবার তাকে হচ্ছে অন্যান্য রোলও প্লে করতে হয়। ওকে, এখন সারা প্রশ্ন করছে তাহলে তরিকুল ভাই কিভাবে বলতো, বলতো ওখানে প্রশ্ন ক্লিয়ার হয়নি, সারা একটু ব্যাখ্যা করে প্রশ্নটা আবার চ্যাট বক্সে লেখো। ওকে, এই পার্ট পর্যন্ত ফ্যাসিলিটেটর এবং প্রশিক্ষকের যে বিষয়টা ক্লাসের ক্ষেত্রে, সেইটা বিষয়ে কার কি প্রশ্ন আছে একটু মাইক অন করে বলো, বা কার কি বলার আছে, কিছু বলার থাকে বলো। এনিওয়ান? প্রশিক্ষকের বিষয় হচ্ছিল, আমি ওই যে ছোট গল্পটা হচ্ছে একটু যুক্ত করতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, গল্পটা হচ্ছে এরকম যে আমার এক মামা, সে হচ্ছিল গিয়ে প্রাইমারি স্কুলের হচ্ছিল গিয়ে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। তো বেসিক্যালি সে হচ্ছে একটা ক্লাসে গিয়েছিল, তো ক্লাসে যাওয়ার পর বাচ্চাদেরকে হচ্ছে ক্লাসের মাঝখানে হচ্ছে জিজ্ঞাসা করে যে আচ্ছা বাবা বলো তো দুধের রং কি। তো গ্রামের স্কুল তো, এন্ড বাচ্চাগুলো ছিল খুবই হচ্ছে দুষ্ট, এন্ড ওরা হচ্ছে খুবই চঞ্চল। তো পেছন থেকে হচ্ছে একটা বাচ্চা হচ্ছে মানে লাফ দিয়ে হচ্ছে দাঁড়ায় বলে যে দুধের রং হচ্ছে কালো, দুধের রং হচ্ছে কালো। তো স্বাভাবিকভাবে হচ্ছিল গিয়ে এরকম প্রশ্ন করলে না, মানে নর্মালি হচ্ছে আমরা খুব ক্ষেপে যাই, অথবা হচ্ছিল গিয়ে আমি আমি নিজে হচ্ছে আমি ক্ষেপে যেতাম যে মানে দুধের রং আবার মানে ইয়ে হয় কিভাবে, কালো হয় কিভাবে, এরকম হচ্ছে ফাইজলামি কথাবার্তা বলতেছে কেন, সামথিং লাইক দ্যাট। তো মামা হচ্ছে আমাকে যেটা হচ্ছে শিখিয়েছিল, যে মামা আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি ওকে বলেছি যে অসাধারণ, তুমি অসাধারণ বলেছো, দুধের রং কালো, কিন্তু আজ থেকে আমরা জানবো দুধের রং সাদা। তো
একই সাথে হচ্ছিল গিয়ে ওই বাচ্চাটাকে হচ্ছে শেখানো হয়ে গিয়েছিল, পাশাপাশি হচ্ছে ওইরকম একটা মানে এনভায়রনমেন্ট তৈরি হয় নাই যেখানে হচ্ছে ক্ল্যাশ হতে পারে অথবা সাইকোলজিক্যাল একটা মানে ডিমোশন হতে পারে। এটা হচ্ছে তোমার ওই প্রশিক্ষকের ওই জায়গাটা থেকে আমি অ্যাড করতে চেয়েছিলাম। এটা খুবই চমৎকার একটা আইডিয়া, এবং একজন আদর্শ প্রশিক্ষকের এটাই করা উচিত। তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবা যে বিভিন্ন টিচার থাকে যে সরাসরি বাচ্চাকে চুপ করায় দেয়। কখনোই মানে এটা একদম মাথায় রাখতে তো কখনোই কোনো পার্টিসিপেন্টকে একদম চুপ করে দেওয়া যাবে না। সেটা হয়তো বলতে পারে যে আমি পরে উত্তর দিব, সেটা হতে পারে, বা বিষয় পরে কথা বলবো সেটা হতে পারে, অথবা আমরা মানে ঘুরে কথা বলতে পেঁচায় কথা বলতে পারি, কিন্তু সরাসরি বলা যাবে না যে এই চুপ বসো, দুধের রং কালো না, কার দুধের রং দেখে আসছো তুমি, এরকম এসব বলা যাবে না। বরং হচ্ছে যে এই ধরনের ঘুরে কথা বলতে হবে। শরীফ স্যারের ক্লাস অনেকে করেছো, সে কিন্তু বুখারির স্টুপিড যে কোশ্চেন গুলি থাকতো বা ক্লাসে যে স্টুপিড কোশ্চেন গুলি আসে সেগুলির সে উত্তর দেওয়ার চেষ্টা করতো, বা ঝর্ণা আপার মতো এই বেদব ছেলে বসো এরকম বসাই দিত না। সে নানা বুখারি কেউ ট্রিক খেলতো, এবং লাস্টে হচ্ছে এটাই প্রমাণিত হচ্ছে বুখারি খুব স্টুপিড কোশ্চেন করছে, বরং শরীফ স্যারই রাইট। তো তোমার হচ্ছে টেকনিক্যালি এটা হ্যান্ডেল করে নিজেকে রাইট প্রমাণ করতে হবে। আবার এটা হতে দেওয়া যাবে না যে তুমি তাকে স্পেস দিচ্ছ বলে তোমার পার্টিসিপেন্ট তোমার উপর চড়াও হচ্ছে, এই চড়াও হতে দেওয়া যাবে না। তো খুবই টেকনিক্যালি হেল্প করতে হবে। তো তৈরি ভাইকে খুব ধন্যবাদ। এছাড়াও কেউ কিছু অ্যাড করতে পারলে বলো, বা কোনো কোশ্চেন থাকলে যে এই বিষয়টা ক্লিয়ার হয়নি, প্রশিক্ষক আর সহায়কের বিষয়টা ক্লিয়ার হয়নি, সেক্ষেত্রে বলো, যদি কারো সমস্যা না থাকে। না না, আমার আমার বাকি একটু ক্লিয়ার। ওকে, আর কেউ কিছু? 5 মিনিট। তোমাকে পরবর্তীতে তরিকুল, সবাই তরিকুল কে ফ্যাসিনেট করবে এটা হচ্ছে অ্যান্সার দাওনি। পরবর্তীতে তৈরি সবাই ফ্যাসিলিটেটর বানাবে। তরিকুলকে ফ্যাসিনেটর নিবে, তো ইরফান তরিকুলের প্রমোশন করছে। ও আচ্ছা আচ্ছা, না তৈরি তো সস্তা না, তুমি কি মনে করছো? আচ্ছা, এইখানে এইখানে আমি যেটা বলতেছিলাম যে আসলে মানে সবসময় একরকম ফ্যাসিলিটার দরকার না, অনেক সময় অন্যরকম ফ্যাসিলিটার দরকার হইতে পারে। অবশ্যই অবশ্যই। তো যেমন ধরো এই তরিকুল হয়তো টেকনিক্যাল খুব খুব ভালো, এই জন্য সে এখানে আসছে, কিন্তু বাজেটের ধরো একটা ক্লাস নিবা, বাজেটের ক্লাস, তো বাজেটের ক্লাস তুমি তরিকুলকে ফ্যাসিলিটেটর নিয়ে কি করবে? লাভ নাই তো। সেখানে আমার আমাকে কেন জানি মনে হইতেছে এখানে অ্যানিমের গন্ধ আছে। মানে অ্যানিমের গন্ধ ছাড়া তরিকুল ভাই কোনো জায়গায় আছে এটা দেখছো আজ পর্যন্ত? এই যে এখানে তো অ্যানিমের কোনো বিষয় নেই, তো ক্লাসের বিষয় এখানে। আচ্ছা, এইটা আমি সেটাই খুঁজতেছি, অ্যানিমের গন্ধটা কই? ও আচ্ছা এটা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তরিকুল এটা ভাই। আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে এরকম যে অ্যানিমের পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমার জীবনে ভালোবাসা, সেটা হচ্ছে টাকা। ফ্যাসিলিটেটর হওয়ার কারণে আমি হচ্ছে আচ্ছা আচ্ছা তরিকুল আচ্ছা, হচ্ছে টাকা বোঝা গেল। পয়সা। ওকে হ্যাঁ। মেবি ইট মেড সেন্স। ওকে, আমরা তাহলে পরবর্তী পার্টটা চাই। এখন আমরা কথা বলবো হচ্ছে অনলাইন আড্ডা বিষয়ে। আড্ডাতে থাকে হচ্ছে দুইজন, তোমরা আড্ডা বিষয়ে এই ক্লাসের সাথে বেশি পরিচিত, কারণ তোমরা অনেক আড্ডা দিচ্ছ, এবং এখানে 50% জনতা হচ্ছে আড্ডা দিয়েছে। পরিসংখ্যান যেটা তোমরা লিখেছো নিজেদের ফর্মে, সেটা হচ্ছে সঞ্চালক, আমি জাস্ট এখানে পড়ে যাব। সঞ্চালকের কথা বলার দক্ষতা বেশি থাকে। আহ সে তারও একটা মডিউল থাকে, সে মডিউল অনুযায়ী নিয়ন্ত্রণ করে, মডিউল কাউকে বুঝতে দেয় না। একটা সমস্যা হচ্ছে কি যে বিশেষ করে আড্ডার ক্ষেত্রে যদি তুমি মডিউল বুঝতে দাও, তাহলে সবার মাইন্ড না একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে, মানে একদম বন্দি হয়ে যাবে। ধরো তুমি মুক্ত আড্ডার ডাক দিছো, যে চলো আমরা কলেজ লাইফ কেমন কাটাতাম সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো সবাই নস্টালজিক হয়ে আসছে আজকে, যে আমরা কলেজ লাইফ কেমন কাটাতাম, চলো ব্যাক টু স্কুল আমরা দেখি একটু কেমন লাগে। এখন যদি তুমি আগে থেকে মডিউল সেট করে রাখো যে আমরা আজকে এই নির্দিষ্ট টপিকে কথা বলবো, তো সবার না আগে থেকে একটু বন্দি বন্দি লাগবে, একটু কেমন যেন লাগবে, আল্লাহ জড়তা লাগবে। থাক মুক্ত, আমি তো আর মুক্ত আলোচনা করতে পারতেছি না, আমার তো আগে থেকে মডিউল সেট করে রাখছে, অমুকে করছে, ধরো কোনো কর্তৃত্বপরায়ণ শেখ, ধরো হাউস ক্যাপ্টেন বা ক্লাস ক্যাপ্টেন সিআর, কেউ একজন আগে থেকে সেট করে রাখছে যে আমরা শুধু এই টপিকে কথা বলবো। তো এইটা যখন আমি পার্টিসিপেন্ট হিসেবে জানি যে এইসব মডিউল সেট করা আছে, তখন একটু সমস্যা, যে এই পার্টিকুলার টপিকে কথা বলবো, আল্লাহ তাহলে তো ব্যাপারটা আড্ডা জমবে না, হয়তো মিটিং হয়ে যাবে, এটা তো এই ধরনের ভয় থাকতে পারে। তো মডিউল বুঝতে দেওয়া যাবে না, কিন্তু আবার আলোচনার প্রসঙ্গ কিন্তু গোপন করা যাবে না। যেমন ধরো তোমরা বাংলা একাডেমি বা শিল্পকলা একাডেমি, অথবা আর কি কি আছে এরকম, জাতিসংঘ, মন্ত্রণালয়, এই ধরনের সেমিনার গুলোতে অ্যাটেন্ড করছো কিনা, বা টিভিতে দেখছো কিনা, বিভিন্ন ধরনের সেমিনার থাকে, বিটিভিতেও থাকে। এইসব সেমিনারে কিন্তু আগে থেকে ঠিক করা থাকে, যেমন আহ করোনা বিষয়ে যে সেমিনার হয়েছে কয়দিন আগে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনে, ইঞ্জিনিয়ার্স কি জানি ইনস্টিটিউটে, হ্যাঁ। তো সেটা আগে থেকে সেট করা ছিল যে করোনা ভাইরাস প্রসঙ্গ, বর্তমান এবং ভবিষ্যৎ, তরুণ প্রজন্মের ঝুঁকি। অথবা ধর অ্যাকশন এটার আগে থেকে সেট করা আছে যে প্রসঙ্গ আগে থেকে ছিল যে করোনা ভাইরাস মহামারী প্রসঙ্গ, তরুণ প্রজন্মের মানসিক সমস্যা। তো এই ধরনের প্রসঙ্গ আগে থেকে সিলেক্ট করা যেতে পারে, যে অভি যেটা করছে
যে আগে থেকে সেট করেছে টিভি সিরিজ নিয়ে কথা বলবো, টিভি সিরিজের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, কিন্তু সে কিন্তু একদম মডিউল লিখে দিয়ে দেয় নাই যে টিভি সিরিজে এই স্পেসিফিক বিষয়ে কথা বলবো। প্রত্যেকজন বক্তা এত মিনিট সময় পাবে কথা বলার জন্য, এবং এত মিনিট যখন পার হয়ে যাবে তখন আমি টেকনিক্যালি তার মাইকটা অফ করে দিব। মানে টেকনিক্যালি বলতে হ্যাঁ হ্যাঁ আমরা পরে শুনবো তাহলে বিষয় এইভাবে টেকনিক্যালি অফ করে দিব, এইসব বিষয় কিন্তু সে বলে নাই। তো আরো নানা রকম টেকনিক্যাল বিষয় আছে মডিউল যে থাকে, আমি মডিউল জিনিসটাকে আমি এটা পরে বলবো। এইসব বিষয় কিন্তু বুঝতে দেওয়া যাবে না আড্ডার ক্ষেত্রে, বুঝতে দিলেই হচ্ছে তারা খুবই ভালনারেবল ফিল করবে। আচ্ছা, সঞ্চালক হচ্ছে আলোচনা সচল রাখে একদম। তো যদি এমন হয় যে আড্ডা চলছে, তো যে এই পূর্ণতার এবং যে হিমেলের ব্যর্থতা, সেখান থেকে আমরা যদি শিখতে পারি যে পূর্ণতা এবং তরিকুলের যে আমি অবশ্যই এদেরকে মকারি করতেই পারি, এরা খুব আপন মানুষ, তো এখানে আমি আমি করতেছি, কিন্তু তোমরা কিন্তু তোমাদের ক্লাসে মকারি শুরু করে দিও না আপনদের ছাড়া। এবং এবং আরেকটা সমস্যা হচ্ছে যে এটা মাঝখানে বলে রাখা দরকার, এখানে যেহেতু সবাই আপন, তাই আমি সবাইকে নিয়ে মকারি করতেছি। এবং তুমি দেখছো যে আমি যখন আহ একজনের পর একজন ছবি পাল্টাচ্ছিলাম, মাঝখানে মিম এসে বসছে। তো এখানে সমস্যা নেই, এখানে সব আপন মানুষ। কিন্তু তোমাদের যখন অপরিচিত অর্ধপরিচিত মানুষরা আছে এবং পরিচিত অপরিচিত পার্টিসিপেন্ট মিলানো আছে, তখন সেখানে তুমি কাউকে নিয়ে মকারি করো না, সবাইকে তখন সমানভাবে দেখতে হবে। এখন যেহেতু আমি সবাইকে নিয়ে মকারি করতে পারতেছি বা সবাইকে সমান চোখে দেখতে পারতেছি, আমি করতেছি। যেখানে সবার সাথে সমান ব্যবহার করবা না, করতে পারবা না, সেই ব্যবহারটা কারোর সাথে তুমি ট্রেনিং করবা না বা আড্ডায় করবা না, মিটিং এ করবা না। ওকে, তো পূর্ণতাকে পচাই। তো পূর্ণতা এবং হিমেল হচ্ছে তাদের আড্ডা শুরু করছে, এবং আড্ডার মধ্যে এমন করতেছিল। আহ, উম, উম, হ্যাঁ, ওকে আমরা তাহলে কথা বলি। তো উম, শুরু করি। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে একদমই যেটা আলোচনা সচল না রাখা। এই জিনিসটা যখন তুমি করো, তখন হচ্ছে সবার মধ্যে টেনশন ক্রিয়েট হয়। এবং এটা তুমি বন্ধুর সাথে কোনো সমস্যা নেই, আমি যদি আমার ফোন দিয়ে আমার বন্ধুকে 5 মিনিট করি, তাতে সমস্যা নেই। কিন্তু যখন তুমি মিটিং এটা করো, তখন ভিড়ের একটা চাপ আছে। ভিড়ের মানুষ খুব অসন্তোষ, খুবই অসহিষ্ণু, তারা কিছু সহ্য করে না, তারা খালি তাদের কোনো ধৈর্য থাকে না। তো তখন তুমি করবা, তখন তারা বসে থাকবে না, তোমাদের কোনো না কোনো বিষয় হচ্ছে টপিক চালাই নিতে হবে, তোমাদের কথা বলতে হবে। এটা একটু কঠিনও। সেক্ষেত্রে মডিউলটা খুব, আগে বলছি মডিউল খুব উপকার করে, টপিক ছোট ছোট লিখে রাখলে খুব উপকার হয়। যে আমি করবো না, বরং হচ্ছে আমি কথা চালায় যাবো। এবং কথা যদি একদমই চালাতে না পারি, সে আমি ফ্যাসিলিটেটরকে আমি একটা পাস করবো, বা অন্য কাউকে কথা বলার সুযোগ দিব। বা আমার পানি খাওয়া দরকার বা বাথরুমে যাওয়া দরকার, আমি কাউকে আমি বলবো না বাথরুম যাচ্ছি, আমি বরং হচ্ছে কাউকে কথা বলার সুযোগ দিয়ে আমি চলে যাব। আহ, সেই ধরনের বিষয় হতে পারে। তো আলোচনা সচল রাখাটা খুব জরুরি আড্ডার ক্ষেত্রে। এরপর হচ্ছে আমরা আগেই বলেছি যে এবিসি অংশ আছে যে আড্ডার মধ্যে: প্রস্তুতি, সেশন এবং আড্ডার অ্যাসেসমেন্ট। তো সঞ্চালক যে থাকে, সে শুধুমাত্র সেশন নিয়ন্ত্রণ করবে, বি অংশ নিয়ন্ত্রণ করবে, এ এবং সি ধরবে না, শুধুমাত্র বি নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, এবং এ এবং সি, এই যে দুই অংশ আছে, এই দুই অংশের জন্য সবসময় সে ব্যবস্থাপককে পরামর্শ দিবে, নির্দেশ দিবে, ফলো আপে রাখবে, কিন্তু নিজে এ আর সি নিয়ে কাজ করবে না। সে নিজে কাজ করবে বি অংশ নিয়ে। এবং বি অংশ যখন চলবে, যেমন যখন আড্ডা চলবে, তখন সে সর্বে সর্বা, সেই হচ্ছে সঞ্চালক। সর্বে সর্বা ঠিক কথা ঠিক না, ভুল বলছি। এই প্রশিক্ষকের মতো সর্বে সর্বা না, কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে সর্বে সর্বা। কার মাইক অন থাকবে, কার মাইক অফ থাকবে, কে কথা বলবে, এগুলো সে টেকনিক্যালি নিয়ন্ত্রণ করে। তো বি অংশে তার কাজ বেশি, এবং এ এবং সি অংশ সে নিয়ন্ত্রণ করবে, কিন্তু ব্যবস্থাপকের মাধ্যমে, সরাসরি করবে না। এরপর হচ্ছে, এখন আমি যখন ক্লাসে আছি, এই যে আজকে, আমি কিন্তু তোমাদের সাথে একাত্ম না। তোমাদের যে রোল আছে আজকে পার্টিসিপেন্ট হিসেবে, আমি কিন্তু সেরকম পার্টিসিপেন্ট রোল প্লে করছি না। আমি আজকে আলাদা, আমি আজকে স্পেশাল। আমি খুবই খুবই আজকে জামাই আদর পাচ্ছি ট্রেনার হিসেবে। কিন্তু আড্ডার ক্ষেত্রে একজন সঞ্চালক জামাই আদর পাইতে পারে না, তার কোনো ধরনের ডমিনেশন থাকবে না, সে কর্তৃত্ববাদী হবে না, সে সর্বে সর্বা থাকবে না। সে হচ্ছে সব বোধেরই একজন। সঞ্চালনের হচ্ছে এইটাই হচ্ছে বিষয়। তোমরা যদি ইয়েকে দেখে থাকো, বেটার নাম ভুলে গেলাম, এই সে ওর নাম জানি কি, ওই যে বিএনপির প্রার্থী ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল, ওই যে টকশো করতো। আব্দুল রহমান পার্থ। হ্যাঁ হ্যাঁ, আন্দোলন যখন পারতো, হ্যাঁ হ্যাঁ, উপস্থাপনা করতো। মাইকটা অফ রাখিস। উপস্থাপনা করতো। তো যখন সে উপস্থাপনা করছে টকশোতে, তখন যদি দেখবা সে আলোচক, সেই উপস্থাপক একসাথে সবগুলি সে দায়িত্ব পালন করছে। এবং সে ধরো এখন একটা ইয়ে হচ্ছে, টকশো হচ্ছে, সেখানে ধরো দীপমণি আসছে, নুহুল আলম লেনিন আসছে, আর হচ্ছে আন্দোলন রহমান পার্থ আসছে। তো এই তিনজনের মধ্যে আহ, যখন আন্দোলন রহমান পার্থ কথা বলে, তখন কিন্তু সে লেনিন আর দীপুমনির বাপ হয়ে যায় না। যেমন আজকে আমি বাপ হয়ে আছি ক্লাসের মাঝখানে, আমি ক্লাস নিচ্ছি। কিন্তু সঞ্চালক যখন থাকে, সেটা সেমিনারে হোক, সেমিনার সঞ্চালক থাকে,
তারপর হচ্ছে মিটিং এর সঞ্চালক থাকে, সভা সমিতিতে থাকে, অনলাইন আড্ডায় থাকে। সেই সঞ্চালক কিন্তু সর্বে হয় না। সে হচ্ছে ওই আন্দালির রহমান পার্থর মতো করে ক্লাসটা মানে পরিচালনা করে। সেও সমানভাবে কথা বলে, কমও বলে না, বেশিও বলে না, সমান পার্টিসিপেট করে। কিন্তু আবার হচ্ছে এই নাটাইটা তার হাতে থাকে, কে কখন কথা বলবে সেটা ঠিক করে আছে। সে বলে হ্যাঁ এখন একটু কথা বলুন, আপনি লেনিন ভাই একটু কথা বলুন, এখন একটু দীপুমণি কথা বলুন, এটা সে বলে দেয়। এখানে কিন্তু আবার দীপুমণি বলে দেয় কখনো দেখবে না যে আলোচক আসছে টকশোর মধ্যে, সে উপস্থাপককে বলতেছে যে এখন একটু আপনি এই কাজটা করেন তো, বা এখন আমরা একটু ব্রেকে যাচ্ছি, বা এখন আপনি একটু কথা বলেন এই বিষয়টা নিয়ে, আপনার এখন এই বিষয়ে কি মত। এগুলি হচ্ছে সঞ্চালকের কাজ। সে বলে দিবে যে আমরা টিভি সিরিজ নিয়ে কথা বলতেছি, তো তো হিমেল তুমি একটু টিভি সিরিজ নিয়ে এই বিষয়টা বলো তো। এইটা হচ্ছে সঞ্চালকের কাজ। সে একাত্ম থাকবে সবার সাথে, সে তাদেরই একজন মানুষ, আলাদা কেউ না। ওকে, এইটা হচ্ছে সঞ্চালকের পার্টটা গেল। সঞ্চালক ছাড়া হচ্ছে ব্যবস্থাপক থাকে। তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আগে মিটিং পূর্ণতাবাদে, যে আগে আড্ডা দিয়েছো এবং তোমার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছো? কেউ আছে? আমি ছিলাম নাকি ইয়াতে অ্যানিমের ইয়াতে পূর্ণতা হচ্ছিল, পরে কথা খুঁজে পাচ্ছিল না। ওকে, না তাহলে হচ্ছে হবে না, মানে রোলটা প্লে করছো ঠিক মতো। যেমন আমার আইডি, আমার যে আড্ডা ছিল বই নিয়ে, সেখানে আমি না সঞ্চালকের রোল প্লে করছি। না 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 না। ওকে, ব্যবস্থাপকের রোল প্লে করছে এমন কেউ আছো? আমার মনে হচ্ছে হাফসা করেছে। হাফসা আমার একটা, এই যখন ওয়াইস এর প্রথম অধিবেশন ডাকা হলো পিপি নিয়ে, সেই অধিবেশনে হাফসা কিন্তু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছিল। হাফসা মাইকটা একটু অন করো, স্ক্রিনে ট্যাপ করলে মাইকটা অন হবে। আমি আসলে বুঝতে পারিনি, আবার একটু বুঝিয়ে বলো তো। আচ্ছা, কেউ বুঝতে না পারলে কিন্তু কোশ্চেন করো। মাঝখানে হচ্ছে আমি দাঁড়া, মাঝখানে তৃতীয় একটা কোশ্চেন করি। এবিসি অংশ বলতে কোন বিষয়গুলো ইন্টিগ্রেট করছে আরেকটা আমরা বলে দিলে ভালো হতো। আচ্ছা, যে কোনো সেশন, আড্ডা, সঞ্চালনা, সভা সমিতি, প্রোগ্রাম, বিয়ে শাদী, সবকিছু তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রস্তুতি, আরেকটা হচ্ছে সেই সময়টা যেটা আমি করছি। ধরো আমি বিয়ে করব, বিয়ের প্রস্তুতি, কার্ড বাটা, হ্যান ত্যান, দাওয়াত দেওয়া, রান্নার বাজার বাজার শাদী করা। আরেকটা হচ্ছে বিয়ে করা, ঠিক যখন বিয়ে করে ফেলছি, করতে সারাদিন ধরে বিয়ে হচ্ছে। এইটা হচ্ছে মাঝখানের অংশটা, এটা বি পার্ট। সি পার্টটা হলো বিয়ের পরে আমি ছবি আপলোড দিচ্ছি, আরে দোস্ত বিয়ে তো করে ফেলছি, তোর দাও দিতে ভুলে গেছি, কার একটা দাও দিতে ভুলে গেছি, ফোন দিয়ে আরো অনেক বেশি পার্ট থাকে। তো মেনলি তিনটা পার্ট, একটা হচ্ছে আগে, মাঝখানে, পরে, এই তিনটা হচ্ছে মেনলি পার্ট। হাফসা যদি প্রশ্ন, হাফসা বা অন্য যে কেউ যদি কোনো বিষয়ে ক্লিয়ার না থাকে, সে কিন্তু এই চ্যাট বক্সে লিখতে পারো। কারণ তোমরা যদি না বলো, আমি কিন্তু টাইনা নিয়ে যাবো ক্লাসটা, সে কিন্তু কিন্তু বোঝা যাবে না যে আসলে কে কতটুকু বুঝতো। হাফসাকে যেটা বলছিলাম যে আচ্ছা আমাদের হাতে সময় একটু স্বল্পতা আছে। হাফসার এইটা কি বলে উদাহরণটা না টানি, বরং হচ্ছে আমি সরাসরি হাফসার উদাহরণটা বলে দিই। সেটা হচ্ছে যে হাফসা যেটা করেছে, যে পোস্ট দিয়েছে, সে হচ্ছে মিটিং এর ব্যবস্থাপক যখন থাকে, ব্যবস্থাপক হচ্ছে এ অংশ এবং সি অংশ নিয়ে কাজ করে অনেক বেশি। এই যে এ অংশ এবং সি অংশ তোমরা যদি দেখো, ব্যবস্থাপক হচ্ছে এ এবং সি নিয়ে খুব বেশি কাজ করে। সে মিটিং এর আগে থেকে মিটিং এর পোস্ট দেয়, মিটিং কবে হবে, মিটিং কোথায় হবে, মিটিং কাদের নিয়ে হবে, মিটিং কোন অ্যাপে হবে, কয়টা বাজে হবে, বিষয় কি, এই সবগুলি বিষয় সে লিখে দেয়। এছাড়া সে নানা রকম হেল্প করে, লিঙ্ক দিয়ে হেল্প করে সবাইকে। তারপর হচ্ছে যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সে সামলায়, কমেন্টের উত্তর দেয়। তারপর হচ্ছে আরো নানা রকম কমিউনিকেশন হেল্প করে, সব দিকে সে ব্যবস্থাপনা করে, মানে একজন ম্যানেজারের সব দায়িত্ব সে পালন করে আড্ডার মধ্যে। অনেক ক্ষেত্রে বলা যায় যে একটা অনলাইন ক্লাসে ফ্যাসিলিটেটর যেসব ভূমিকা পালন করে, একটা অনলাইন আড্ডায় ব্যবস্থাপকও অনেকটা সেই রকম ভূমিকা পালন করে। যে যখন সঞ্চালক যখন সঞ্চালনা করতেছে, তো মাঝখানে যদি কারো টেকনিক্যাল হেল্প সমস্যা হয়, যে মিটিং এ ঢুকতে পারতেছে না, তখন ফেসবুকে গিয়ে বা ফোনে সে কিন্তু অন্যদের হেল্প করে মিটিং ছেড়ে চলে গিয়ে। কিন্তু সঞ্চালক ওটা করতে পারে না, কারণ সঞ্চালক যদি চলে যায় তাহলে চালাবে কে? তো ব্যবস্থাপকও নানা রকম হেল্প করে। এরপর হচ্ছে মিটিং এ যখন সে থাকে, মানে সরি, অনলাইন আড্ডায় যখন সে থাকে, তখন তাকে কিন্তু বোঝার উপায় নাই যে সে ব্যবস্থাপক। না বলে দিলে তুমি বুঝতেই পারবে না সে ব্যবস্থাপক। সে কারণ বি অংশে তো তার কাজ নাই, সে তো এ আর সি করবে। বি অংশে যেহেতু কাজ নাই মাঝখানে, মানে মিটিং এর মাঝখানে, আড্ডার মাঝখানে, তো আড্ডার মাঝখানে তাকে আলাদা করে বোঝা যায় না যে সে আসলে কোন রোল পালন করতেছে। তো ব্যবস্থাপক হচ্ছে যখন ব্যবস্থাপনা তুমি করবা, তোমরা যারা আছো, তখন আড্ডার মাঝখানে তোমরা কিন্তু নর্মাল বিহেভ করবা, মানে নর্মাল পার্টিসিপেন্টের মতোই আলোচনা করবা, অন্যরা যা কর তুমি তাই করবা। ব্যবস্থাপক হচ্ছে সভার ঘোষণা দেয়, এই যে পোস্ট দিয়ে বা যেভাবে হোক হাউস অফ কমন্সে বা আলোচনা করে, অ্যাসেসমেন্ট করে, তারপর হচ্ছে এইসব করে।
এরপর হচ্ছে যখন সেশন শেষ, সি অংশে হচ্ছে সে সবার মূল্যায়ন করে। যেমন ধর আমি যেটা করেছিলাম পয়লা বৈশাখ আড্ডার পর, আমি বললাম যে আড্ডাটা কেমন লেগেছে সবার, আড্ডায় আমরা কি কি করেছি, তারপর আড্ডার একটা ছবি দিলাম, এই সব কাজ, আড্ডার একটা পোস্ট দিলাম, সবার মতামত নিলাম। এইটা হচ্ছে ব্যবস্থাপকের কাজ, সে সি অংশগুলি এই অংশগুলি কাজ করে। এছাড়া সে সব বিষয়ে সঞ্চালকের মতামত নেয়, কারণ সঞ্চালকের মতামত ছাড়া সে কিছুই করে না। আহ, যেখানে সঞ্চালক খুব ব্যস্ত, মতামত দেওয়ার সময় নেই, সেখানে সে নিজের বুদ্ধিতে কাজ করে। কিন্তু এর বাইরে সঞ্চালক সবসময় সে নিজের বুদ্ধিতে কাজ করে, সরি সঞ্চালকের বুদ্ধিতে কাজ করে, সঞ্চালকের পরামর্শ অনুযায়ী সে কাজ করে। টেকনিক্যাল সমস্যা, উপকরণের সমস্যা সবগুলি সে নিজে দেখে আলাদা করে। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তরিকুল লিখেছে হচ্ছে সঞ্চালক আর ব্যবস্থাপকের ইংলিশ ওয়ার্ড গুলো বলে বুঝতে একটু ইজি হতো। আচ্ছা, আমি এটা আবার মেইলেও পাঠিয়ে দিব, তাও আমি বলি। সঞ্চালক হচ্ছে কি, স্টিয়ার, কি জানি বলে এটাকে, ড্রাইভার। আমরা এনজিওর ভাষায় এটা ড্রাইভার বলি, এখন এটাকে সব জায়গায় ড্রাইভার বলে কিনা আমি জানি না। আর ব্যবস্থাপককে বলে হচ্ছে কন্ডাক্টর। ড্রাইভারের কন্ডাক্টর আমরা বলি। এখন হচ্ছে এটা এনজিওর ভাষা, এখন অন্য জায়গায় কি হয় আমি শিওর না, ভার্সিটিতে হয়তো অন্য কিছু বলে। এখন এই কন্ডাক্টর বা টাকা তোলে না, কন্ডাক্ট করে আর কি, কন্ডাক্ট যেটা করে সেটা। সঞ্চালক অনেকে ডিরেক্টরও বলতে পারো তোমরা, ডিরেক্টর হিসেবে ইউজ করতে পারো। ইউএনডিপি এই জিনিসটা ইউজ করে ডিরেক্টর বলে। আচ্ছা, আর ওদিকে হচ্ছে ট্রেনার আর ফ্যাসিলিটেটর। আচ্ছা আচ্ছা, এর বাইরে হচ্ছে আর কোনো সমস্যা কি, মানে কোনো প্রশ্ন থাকলে প্লিজ একটু জলদি বলো। পূর্ণতা প্রশ্ন করেছে, আমাদের মিটিং গুলো কি হোস্ট সঞ্চালক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোস্ট। খুব ভালো বলছো। এই এই কি বলে, সভা সেমিনার যেগুলি থাকে টিভিতে, টিভিতে যে সঞ্চালক প্রোগ্রাম গুলি হয়, গানের প্রোগ্রাম, সেটা হচ্ছে হোস্ট থাকে। তো হোস্ট আবার আরেকটু ড্যাথ হোক, এটা আবার একটু, যেহেতু পূর্ণতা প্রশ্ন করছে আমি বলেই ফেলি। সেটা হচ্ছে যে সব সঞ্চালকই হচ্ছে এক একজন হোস্ট, কিন্তু সব হোস্ট সঞ্চালক না। মানে হোস্টের পার্টটা বড়, হোস্ট অনেক অনেক, সবাই হোস্ট কিন্তু সবাই সঞ্চালক না। যেমন হচ্ছে একটা গানের অনুষ্ঠান হচ্ছে, তো এখন তিতিরের মতো একটা ঢঙ্গি মেয়ে আসছে মনে করো, তো তার হয়তো খুব বেশি গানের মেধা নাই, কিন্তু সে ঢংটা ভালো পারে। ওই ঢং দেখেই তো ইদানিং হচ্ছে টিভি চ্যানেল গুলি তাদের হায়ার করে। তো রেজওয়ানা চৌধুরী বন্যা আসছে গান গাইতে, তো এখানে হচ্ছে তিতির হোস্ট, আর রেজওয়ানা চৌধুরী বন্যা হচ্ছে সেই প্রোগ্রামের আলোচক। তো সেখানে তিতির কিন্তু হোস্ট, তিতির কিন্তু সঞ্চালক না, তার সঞ্চালনের যোগ্যতা নাই। কিন্তু এমন যদি প্রোগ্রাম হয় যে ধরো সৈয়দ হাসান ইমাম আসছে, ধরো বুলবুল মহালানুর আসছে, আচ্ছা তোমরা তো এগুলি থাক, কি বলবো, কারিতে বুঝাইলে ভালো হয়। এমন কি বলা যায়, হ্যাঁ রাজনীতিবিদ দিতে বলি, হ্যাঁ খালেদা জিয়া আসছে, শেখ হাসিনা আসছে, আর এরশাদ আসছে মনে করো। এখন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা সহজেই সঞ্চালনের দায়িত্ব নিতে পারে, কারণ তার যোগ্যতা সমান, তাদের সমানই, সেক্ষেত্রে নিতে পারে। কিন্তু খালেদা জিয়া আসছে, তারপর হচ্ছে শেখ হাসিনা আসছে, আর হচ্ছে এরশাদ আসছে, আর তিতির আসছে। তিতিরের তো কোনো যোগ্যতা নেই, তার হলো আসলে ঢংটা, এই ঢং দিয়ে হচ্ছে সে হোস্ট হইতে পারবে, সে সঞ্চালক হতে পারবে না। ওকে, তারপর হচ্ছে ফজলুর রহমান বাবু, সারা জাকের, আলী জাকের, হ্যাঁ হ্যাঁ চমৎকার চমৎকার। তো ফজলুর রহমান বাবু এবং সারা জাকের একটা অনুষ্ঠান হয়েছিল আমার যত মনে পড়ে, হাতে ছিল হচ্ছে এই যে আহ, রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার, হ্যাঁ। তো এই তিনজনের শোতে কিন্তু এই ফজলুর রহমান বাবু সঞ্চালনা করেছিল, আর অন্যরা হচ্ছে আলোচনা করেছে। কিন্তু এখানে যদি শেখ ভাইয়া যায়, তো শেখ ভাইয়া হয়তো আয়মান সিদ্দিকের মতো ভিডিও বানাইতে পারে, কিন্তু সেখানে সে সঞ্চালনা করতে পারবে না, তার যোগ্যতা তার সমান না। সঞ্চালনের ক্ষেত্রে তোমার যোগ্যতা তাদের সাথে সমান হইতে হবে। এই জন্য সে এই আড্ডা আমরা করি, আড্ডা যেহেতু সবাই সমান। ওকে, আর কোনো প্রশ্ন কারো? আমি 10 পর্যন্ত, 6 পর্যন্ত গুনবো, মাঝখানে প্রশ্ন করলে মাইক অন করে বলো। 1, 2, 3, 4, 5। ওকে, হোস্ট কে ব্যবস্থাপক হেল্প করে, আই গেস। হ্যাঁ, হোস্ট কে ব্যবস্থাপক হেল্প করে। হোস্ট বলতে যদি সঞ্চালক বুঝায় থাকো, ও সারাকে উত্তর দিচ্ছ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে তো হয়েই গেল, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, 11:30 পর্যন্ত ক্লাস। এইদিকে হচ্ছে সমস্যা হচ্ছে, আমি 11:30, আজকে ক্লাসের সময় তো শেষ। এখন ঝামেলা হচ্ছে আমি ক্লাসে এখন পুরোপুরি শেষ করি নাই। তোমরা কি আমাকে 15 মিনিট বাড়াই দিবা? মাফ চাই, আমি জীবনে অনলাইন ক্লাস মানে ট্রেনিং নেই নাই, আর অনেক কোশ্চেন আছে সলভ করছি। মতামত কি? 50% যদি চায় তাহলে আজকে আমরা ক্লাস বাড়াই দিব, আর 50% যদি 50 বেশি যদি বলে যে না, তাহলে সেক্ষেত্রে ক্লাসটা এক্সটেন্ড করবো না। ওকে, তৈরি করে বের হতে হবে।
ওর ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তরিকুল আগেই বলেছে এটা। না, 15 টাকা ফেরত দেওয়া যাবে না। তো নৌসিন বলছে বাড়াতে। আমরা যদি 5 জনের মতো মতামত পাই যে বাড়াতে বাড়াতে বাড়ানো যায়, তো সেক্ষেত্রে আমরা ক্লাস বাড়াবো। শেখ ভাই বলতেছে বাড়াতে। আচ্ছা, তো সুমাইয়া বলছে বাড়াতে, অভি বলছে না, হাফসা বলছে হ্যাঁ। ওকে, আমি 5 জন অলরেডি পেয়ে গেছি। তবে হচ্ছে না, ক্লাস একটা পর্যন্ত না। একটা পর্যন্ত ক্লাস না সামান্তা। আচ্ছা, যেহেতু বেশিরভাগের মতামত হচ্ছে বাড়ানো, সেক্ষেত্রে বাড়ানো যেতে পারে। কিন্তু যার যার সমস্যা আছে, তরিকুল বা অভি, তারা অবশ্যই যেতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেহেতু মিটিং রেকর্ড করা হচ্ছে, তার পড়াশোনা নিতে পারে। এই ধরনের কোনো জটিলতা নেই যে তার থাকতেই হবে, পড়াশোনা নিতে পারে, কোনো সমস্যা নেই। আর কোনো অনুমতির প্রসঙ্গ নাই যেখানে অনুমতি নিতে হবে, তো তোমরা সহজেই যেতে পারো। তো আমরা সামনে চলে যাই। এখন হচ্ছে এই পার্টটা আমাদের শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু মাইক্রো স্কিলস নিয়ে কথা বলবো। আমাদের হচ্ছে অনেক রকম মাইক্রো স্কিলস থাকে, যে আমরা আমাদের নানা রকম রাজনীতি থাকে। আমি এখন একটু টেনে 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 যাচ্ছি, আমরা খুব বেশি এখন বিস্তারিত আলোচনা করবো না, বা প্রশ্নের সুযোগ কম দেওয়া হবে, যেহেতু আমরা একটু সময় দিয়ে পিছিয়ে আছি। মাইক্রো স্কিলস বলতে আমরা নানা রকম স্কিল থাকে, আমাদের ব্যক্তিগত স্কিল। যেমন আমার এটা আছে, ঝর্ণা আপার আছে, সুশান ভাইয়ের ক্লাস যারা করছে, সুশান ভাইয়াকে দেখছি, সুশান ভাইয়ের এটা আছে, সেটা হচ্ছে নাম নিয়ে স্কিলটা আছে। আমরা নাম, আমরা যারা ট্রেনিং নেই, যারা নতুনদের ট্রেনিং নিব, সেক্ষেত্রে সেক্ষেত্রে নামটা খুব মনে রাখবো। আমার যখন কোনো পার্টিসিপেন্ট আমার সাথে কথা বলছে, তখন হচ্ছে তার নামটা আমি শুনে রাখবো, যে এই তোমার নাম কি, যখন সে বললো আমি হচ্ছে তার নামটা ভালো মতো মনে রাখবো। পরবর্তীতে আমি যখন তার সাথে কথা বলবো, আমি যখন তার নাম ধরে কথা বলবো, তখন সে খুবই খুশি হবে। এবং এটা তোমার খেয়াল না করলে এটা হয়ে যায়, মানে আনকনসিয়াসলি এটা হয়, সাবকনসিয়াসলি এটা হয়। নাম ধরে কথা বলে খুব এটা হয়। যেমন ধরো ঝর্ণাপার প্রোগ্রামে, যখন তোমার মনে আছে কিনা, তোমার অনেকে ছিল এখানে, ঝর্ণাপার প্রোগ্রামে যেটা উনি করে, গোপনে করে সেটা, এই কথা বলে, যখন কেউ কথা বলে তখন সে তার নাম জিজ্ঞেস করে। নাম বলার পর সে মনে মনে 3বার করে আওড়ায় এটা। যে ধরো নৌশিন কথা বলছে, সে 3বার বলবে নৌশিন নৌশিন নৌশিন, 3বার বলার পর তার একটু মনে থাকবে। পরবর্তীতে যেটা ভুলে না যায়, খুব শীঘ্রই আবার নৌশিন শব্দটা ইউজ করবে। তো নাম ধরে কথা বলে মানুষকে মনে, মানে খুশি হয়, এবং নাম ধরে কথা বলে মানুষের মনোযোগও বাড়ে। যেমন এখন ধরো আমি একটা কথা বলতেছি, আমি তো খেয়াল করতে পারতেছি না যে আমি যে কথা বলতেছি সবাই কি তাহলে মনোযোগ দিতে পারতেছে। তখন হচ্ছে আমার কথার বিষয়ে আমি যখন খেয়াল করে দেখবো, আমি নানা রকম এক্সাম্পল ইউজ করতেছি, নানা রকম এক্সাম্পলে নানা রকম নাম নিয়ে আসতেছি। আমি পূর্ণতার ক্লাসের কথা বলছি, আমি শেখ ভাইয়ের প্রসঙ্গ টানতেছি, আমি কি বলে তিতিরের ঢংকে ইউজ করতেছি সঞ্চালনের ক্ষেত্রে, নানা রকম প্রসঙ্গ টানতেছি। আমার উদ্দেশ্য কিন্তু হচ্ছে তোমাদেরকে বড় করা না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মনোযোগ ধরে রাখা। আমি যখন আমার কথাবার্তায় তোমাদের নামটা ইউজ করি, তখন তোমরা মনোযোগ দিয়ে কথা শুনো। এবং এটা তোমরা খুব ভালো মতো নামকে ইউজ করবে। নামের রাজনীতি আছে, নামের রাজনীতি ইউজ করতে হয়। যে আমি যখনই উদাহরণ টানছি, ধরো আমি এখন এখন একটা প্রশ্ন করলো হচ্ছে তরিকুল, তো তরিকুলের একটা প্রশ্ন যখন উত্তর দিতে যাব, তখন সেটা তো তরিকুলের প্রশ্ন, তোমাদের প্রশ্ন তো সমান না। তো তোমরা সেটা মন দিয়ে কেন শুনবা? অবভিয়াসলি তোমাদের মনোযোগ বিক্ষিপ্ত হবে। সেক্ষেত্রে হচ্ছে তরিকুলের প্রশ্ন উত্তর দিতে গিয়েই আমি নানা রকম ট্রিক্স খেলবো, যাতে তোমরাও সেই প্রশ্ন উত্তরটা শুনো, তোমাদেরকে মেন্টালি বাধ্য করবো। পূর্ণতার নাম ইউজ করবো, পূর্ণতার প্রসঙ্গ টেনে আনবো, অভির একটা উদাহরণ দিব, শেখের জীবন থেকে কোনো একটা অভিজ্ঞতা টেনে নিয়ে আসবো, সারাকে টানবো। এইসব নাম যখন ইউজ করেছে তরিকুলের সাথে কথা বলতে গিয়া, তখন এই সবাই এবার মনোযোগ দিয়ে শুনতেছে। কিন্তু একদম সরাসরি যখন কথা বলবো, তখন এরা শুনবে না, তখন এরা এদিক সেদিক তাকাবে, কারণ আমার তো প্রশ্ন উত্তর না। আচ্ছা, তো আহ, আচ্ছা, সবার নাম সমান ব্যবহার করতে হবে কিনা সেটা একটা বিষয়। যেমন হচ্ছে আমি খুব নসীন প্রশ্ন, সবার নাম সমান ব্যবহার করতে হবে কিনা, আমি খুব ভালো মতো জানি যে পূর্ণতা খুবই মনোযোগী শ্রোতা, আমি জানি এটা ব্যক্তিগত ভাবে। তার নামে আমি খুব বেশি ইউজ করি না, করতে চাই না। বা নৌসিন খুব ভালো শ্রোতা, নৌসিনের নাম আমি খুব বেশি ইউজ করি না। সামান্তা খুব ভালো শ্রোতা, খেয়াল করে দেখবে এই 3জনকে আমি একটু বাদ দিয়ে যাচ্ছি। বাকিদের আমি বেশি ইউজ করতেছি, হাফসাকে ইউজ করতেছি না, তরিকুলকে করতেছি বারবার, তিতিরকে করতেছি, কারণ এদের নিয়ে আমার সন্দেহ আছে, কারণ এরা বারবার হারায় যেতে পারে। এরা হচ্ছে বারবার প্রসঙ্গ থেকে দূরে যেতে পারে। তো যাদের মনোযোগ নিয়ে আমার একটু অবিশ্বাস আছে, ওদের নাম আমি বেশি ইউজ করি, যাতে ওদের নামটা, ওদের মনোযোগ ধরে রাখা যায়। ওকে। আর যদি তুমি কাউকে না চিনো, মানে একদম নতুন জায়গায় আসছো, সবাই কাউকে চিনো না, সেক্ষেত্রে সবার নামে তুমি সমানভাবে ইউজ করতে পারো। সবার নাম সবসময় মনে রাখা যায় না, তখন তুমি ওই ছেলেটা, ওই যে নীল শার্ট, এইসব ইউজ করতে পারো। তবে এগুলি না ইউজ করাই ভালো, অনেক অফেন্ড খায়। যে নীল শার্ট আমার কেন বলবো, আমার যে নাম নাই, এভাবে অফেন্ড খাইতে পারে, এটা খুব খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে সব কি বলে ইন্টেনশনাল সাইলেন্স। যেমন ধরো আমি যখন প্রশ্ন করি যে এই বিষয়টা সবাই সবাই কথা বলো তো, নিজের একটা অভিজ্ঞতা যে কোনো একজন বলো,
তখন আমি 5 সেকেন্ড চুপ হয়ে যাই। তো আমি যখন একদম চুপ হয়ে যাই ঠাস করে, তখন সবার মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হয় যে 10 জন লোক বসে আছি, 5 সেকেন্ড চুপ করে কেন বসে আছি, একটা মানসিক চাপ তৈরি হয়। তখন এই চাপটা ভাঙতে আজকে পূর্ণতা করছে মাঝখানে নিজে থেকে আবার মাইকটা অন করে একটু কথা বলা শুরু করে। আমি যখন চাচ্ছি যে পার্টিসিপেটরি হোক ব্যাপারটা, ইনক্লুসিভ হোক, তখন আমি ইন্টেনশনাল সাইলেন্স ইউজ করি, আমি সাইলেন্ট হয়ে যাই, তখন কথা বলে। আব্রাহাম লিঙ্কন এই জিনিসটা করতো। আব্রাহাম লিঙ্কন করতো কি যে ক্লাসে অনেক হট্টগোল হচ্ছে, তো সে ঠাস করে চুপ হয়ে যেত এবং গম্ভীর ভাবে তাকায় থাকতো, এবং সবাই তখন হচ্ছে ঘটনা কি, স্যার কথা বলা বন্ধ করলো কেন, তখন সবাই তাকাইতো। সবাই চুপ হয়ে গেলে তারপর হচ্ছে সে আবার কথা শুরু করতো। এটা হচ্ছে ইন্টেনশনাল সাইলেন্স, এগুলি তোমরা ইউজ করতে পারো। এরপর হচ্ছে এইভাবে নাম ইউজ করে তোমরা ছিটকে পড়া অংশগ্রহণকারীদের সামলাইতে পারো, যারা মনোযোগ দিচ্ছে না, তাদের প্রসঙ্গ বারবার টেনে নিতে পারো, তাদের প্রশ্ন করতে পারো। তারপর হচ্ছে এইভাবে নাম ইউজ করে হচ্ছে অংশগ্রহণকারীদের মুখ থেকে কথা বের করতে পারো। যারা একটু কম কথা বলে তাদেরকে হচ্ছে উৎসাহ দিতে পারো। যেমন আড্ডার মধ্যে খেয়াল করে দেখবা, আমি হচ্ছে অভিক এবং নুরাজকে প্রচন্ড বকাঝকা করি, আমি প্রচন্ড ওদের অপমান করি, মকারি করি, পূর্ণতাকে করি। কারণ আমার হচ্ছে পূর্ণতা বা নুরাজকে নিয়ে ভয় নাই। কারণ এরা হচ্ছে খুবই বিশ্বাসের লোক, বিশ্বস্ত লোক, এদেরকে পচাইলে মকারি করলে যেমন তা বলা যায়, কোনো ইনসিকিউরিটি আমার নাই। কিন্তু এটা কিন্তু আমি সামান্তার সাথে এখন নতুন নতুন করতে পারবো না, কারণ সামান্তার সাথে ইস্যু আছে। সামান্তা নতুন মানুষ, ছোট মানুষ, তাকে একটু আমার উৎসাহ দিয়ে কথা বলতে হবে। অভি, এটা তুমি কি বলতে চাও, এটা লেখো, চ্যাট বক্স লিখে দাও। তো আহ, তো এটা খুব খেয়াল রাখতে হবে আমি কার সাথে কি আচরণ করব। তো আমি হয়তো যাদের একটু উৎসাহ মানে পার্টিসিপেশন কম বা নার্ভাস একটু বেশি, যেমন ধরো আমি ধরে নিচ্ছি হয়তো না, যে সাদি হয়তো একটু নার্ভাস যে এই আজকের এই বিষয়টাতে, সেই কাছে যেতে হবে, সে বলার কিছু নাই, সমস্যা নেই, রেকর্ড তো আছে। তো সাদি নার্ভাসনেসটা দূর করতে আমি সাদিকে বারবার উৎসাহ দিব। সাদিকে সাথে আমি কিন্তু মকারি করবো না বা তাকে আমি নিরুৎসাহিত করবো না, তো এগুলি করা যাবে না, এসব রাজনীতি খেলতে হবে। এরপর হচ্ছে আমার যখন আমি সেশন ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি শিশু সুলভ আচরণ করবো না। যেমন আমি কিন্তু আড্ডার সময় শিশু সুলভ আচরণ করি আমি, সেক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে এটা করা যাবে না। বেশি গম্ভীর থাকা যাবে না। তারপর হচ্ছে এগুলি বাইরে হচ্ছে ব্যক্তিগত নানান দক্ষতা থাকে, আমি যেগুলি বললাম এগুলি হচ্ছে আমার নিজস্ব স্কিলস, আমি এগুলো বলছি মাইক্রো স্কিলস বা আমার ব্যক্তিগত রাজনীতি। এছাড়াও নানান জনের নানান রকম রাজনীতি থাকে। শেখের নানান রকম রাজনীতি আছে, তিতিরের নানান রকম রাজনীতি আছে, তিতিরের আমি দেখছি রাজনীতি আছে, নানান রকম ট্রিক্স সে ইউজ করে, ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক। এইসব ট্রিক্স নিজের মতো করে ইম্প্রোভাইজেশন করতে হবে, ক্রিয়েটিভ হইতে হবে, নিজের মতো ট্রিক্স বের করে নিতে হবে। ওকে, এরপর হচ্ছে তোমার কি বলেন, আচ্ছা আমি এরপর কোনটা যেন বলবো, কথার টোন ধরতে হবে তোমার, ওদের মেন্টাল ম্যাপিং করতে হবে, ওরা আসলে ঠিক কি ভাবতেছে সেসব ভাবতে হবে। এটা একটু জটিল, কারণ হচ্ছে যে আমার পার্টিসিপেন্ট কি ভাবতেছে সেটা আমি কেমনে জানবো, কিন্তু এটা খুব জরুরি। যারা হচ্ছে একটু দক্ষ, মানুষের মানসিকতা বুঝতে বা মাইন্ড রিড করতে পারে, ওদের হচ্ছে ক্লাস নিতে খুব সুবিধা হয়, যে ওদের চাহিদাটা আগে থেকে বুঝে ফেলা। তো এইটা হচ্ছে মাইন্ড রিড করাটা খুব জরুরি। তারপর হচ্ছে অ্যাটেনশন চাওয়াটা হচ্ছে খুবই জরুরি, যে সবার অ্যাটেনশন চাইতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইনফর্মাল আলোচনার ক্ষেত্রে হচ্ছে আহ মালা গাঁথতে হবে, যে আমি যে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে গল্প, আমি কিন্তু আলোচনা হচ্ছে না, গল্প ইউজ করতেছি, স্পিচ ইউজ করতেছি, নাম ইউজ করতেছি, নানা রকম। তো এখানে অনেক রকম বিষয় আছে। আমি কোন অভিজ্ঞতা ইউজ যে অভির অভিজ্ঞতা ইউজ করছি, শেখের অভিজ্ঞতা ইউজ করছি, উদাহরণ দিতেছি, এইসব নানা রকম অভিজ্ঞতাকে যে আমি ইউজ করছি, আমি কোন উদ্দেশ্যে ইউজ করতেছি, আমি কি ব্যাখ্যা করতে চাচ্ছি, এই ব্যাখ্যার উদ্দেশ্যে নানা রকম যে ট্রিক্স গুলি আছে, এগুলিকে মালা গাঁথতে হবে, মালা গাঁথে ইউজ করতে হবে। তো আমি যেন যত কিছু আমি টুলস ইউজ করতেছি কিনা, এগুলো হচ্ছে লার্নিং টুলস, উদাহরণ, নাম, ট্রিক্স, রাজনীতি, এই সব কিছুকে একসাথে মালা গেথে একটা সিঙ্ক্রোনাইজ ভার্সন করে এরপর হচ্ছে আমার উদ্দেশ্যে এটা চালিত করতে হবে। অভি যে প্রশ্নটা করেছে এখন চ্যাট বক্সে, এটার উত্তরটা আজকের সেশনে না কালকের সেশনে দিব আমি। এরপর হচ্ছে যে তোমার যে রাজনীতিগুলি আছে, যে মাইক্রো স্কিলস গুলি, আমি কিন্তু আজকের ক্লাসের আগে জীবনে সব রাজনীতিগুলি বলি নাই, কিন্তু এগুলি বলা যাবে না। তোমার নিজস্ব রাজনীতি হোক বা শেখা রাজনীতি হোক, এগুলি কাউকে বলা যাবে না। আচ্ছা, গেল। তারপর হচ্ছে আমি এখন চলে যাই হচ্ছে পার্টিসিপেটরি ট্রেনিং মেথডস নিয়ে, যে আমরা আসলে যে ক্লাসগুলি নেই, নানা রকম ক্লাস আমরা নেই। এই ক্লাসগুলোতে আমরা আসলে ঠিক কি কি বিষয়, কি কি ভাবে আমরা ক্লাসগুলি নেই।
আমরা কিন্তু খালি লেকচার দিয়ে যাবো, মাদ্রাসা বক্তব্যে যেভাবে খালি লেকচার দিয়ে পড়াশোনা শেখা সেভাবে লেকচার দিব? আমরা নানা রকম শিক্ষণীয় বিষয় ইউজ করব বা ইন্টারাক্টিভ বিষয় ইউজ করবো যাতে মনোযোগ ধরে রাখা যায়, যাতে ব্যাপারটা আকর্ষণীয় হয়। এই কারণে কিন্তু আধুনিক যুগে এখন হচ্ছে এই কি বলে প্রজেক্টর ইউজ করা হচ্ছে স্কুল কলেজগুলোতে, ব্ল্যাকবোর্ড ইউজ করা হয় না, কারণ যুগের চাহিদা পাল্টাইছে, এখন নানা রকম মেথড ইউজ করতে হয়। এইসব মেথড গুলোকে বলা হচ্ছে পার্টিসিপেটরি ট্রেনিং মেথড। তো নানা রকম মেথড আছে। এর মধ্যে মেথড তোমরা অনেকগুলি পার করে আসছো। যেমন ধরো, আমি যেহেতু অনেকগুলি মেথড আছে, এনজিও ভার্সন তো অনেক মেথড থাকে, প্রায় আমাদের অ্যাকশনেরই মনে হয় প্রায় 60টা মেথড শেখানো হয়। তো তার মধ্যে অনলাইনে আসলে কাজে লাগে খুব কম, অনলাইন জিনিসটা খুবই নতুন, অ্যাকশনে নিজেও হিমশিম খাচ্ছে এই কি বলে লার্নিং মেথড দিয়ে অনলাইনে, শুধু অ্যাকশনের না, সারা পৃথিবীতে এখন যেহেতু অনলাইনে কাজ বেড়ে গেছে, সবাই হিমশিম খাচ্ছে যে অনলাইনে লার্নিং মেথড কি হবে, খালি তো কথা বলে যাওয়া ছাড়া উপায় নেই, তাহলে কি হবে? তো নানা রকম ইন্টারেক্টিভ চেষ্টা করা হয়, তাও মানে চেষ্টা রাখা হয়। সেক্ষেত্রে হচ্ছে ধরো আহ তোমরা যে ফর্মটা পূরণ করলা, সেইটা একটা লার্নিং মেথডের মতো পড়তে পারে। তারপর হচ্ছে আজকে শুরুতে যে পরিচয় পর্ব দিচ্ছ, অথবা যে যে কথা বলছো, আমি নানা রকম ছবি দেখাইছি তোমাদের নিজেদের ছবি, সেসব ছবি দেখে তোমরা কথা বলছো, মনোযোগ আকর্ষণ পাইছো, এইগুলি হচ্ছে, এটা একটা লার্নিং মেথড। এই লার্নিং মেথডের নাম নেই, এটা আমার নিজে আবিষ্কার করা, তো এটা কোনো নাম নেই। বাকি সব লার্নিং মেথডের নাম আছে। কোন লার্নিং মেথডের নাম হচ্ছে ফিশ বোল, কোনটার নাম টি পট, কোনটার নাম হচ্ছে কফি শপ, নানা রকম লার্নিং মেথড আছে। কিন্তু এইটার নামটাকে আমি জানি না, তো নিজের একটা নাম দিয়ে নিও। তারপর হচ্ছে আরো কিছু লার্নিং মেথড আছে, আমি বলি। যেমন সুশান্ত ভাইয়ের ট্রেনিং এ যারা ছিলা, সেখানে একটা লার্নিং মেথড ইউজ করছে সে, সেটা হচ্ছে মিটিং রুম 2 ভাগে ভাগ করে দিছে, খেয়াল করে দেখবা। 2 ভাগে ভাগ করে সে হচ্ছে আহ, দুইটা না তিনটা ভাগ করে দিছিল, যে আজকে আমরা ধরো আজকের সেশনে আমরা আসুন মাইক্রো স্কিলস নিয়ে কথা বলছি, বা প্রশিক্ষক নিয়ে কথা বলছি, বা 4টা বিষয়ে কথা বলছি: প্রশিক্ষক, সঞ্চালক, ব্যবস্থাপক, আর কি বলে সহায়ক। এখন আমরা এই যে এখন যে 11 জন আছি বা 10 জন আছি, এই 10 জন 4টা গ্রুপে ভাগ হয়ে যাব। ভাগ হয়ে তোমরা নিজেরা আলোচনা করবা। এই টিম এ আলোচনা করবে প্রশিক্ষক নিয়ে, টিম বি আলোচনা করবে হচ্ছে প্রশিক্ষক সঞ্চালকের কাজ নিয়ে, টিম সি আলোচনা করবে হচ্ছে কি বলে অমুক বিষয় নিয়ে তমুক বিষয় নিয়ে। এটা তোমরা মুক্তিযুদ্ধের যে ক্লাস নিবা সেখানে ইউজ করতে পারো, যে 25শে মার্চ নিয়ে কাজ করবে হচ্ছে একটা গ্রুপ, 26শে মার্চ নিয়ে কাজ করবে হচ্ছে একটা গ্রুপ, 16ই ডিসেম্বরে কি হয়েছিল সে নিয়ে কাজ করবে আরেকটা গ্রুপ। আলোচনা শেষে তোমরা সবাই আবার একত্র হবা মেইন মিটিং এ, আলোচনা করে আবার হচ্ছে তোমরা কে কে আলোচনা করলা তার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলি বলবা। এটা তোমরা মিটিংটা অফ করে দিয়ে 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে তারপর আবার মিটিং শুরু করতে পারো। এটা করলে আবার একটু রিলিফও পড়ে, চাপ লাগে না, মানে একটু ঠিক আছে, একটু আমরা রেহাই পাইছি, তাহলে শেষ করে আবার আসবো। ওকে, এটা পাইতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে আরো অনেক রকম পদ্ধতি আছে। যেমন পিকলস প্লেগ্রাউন্ড নামে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে একটা টপিক তুলে দিয়ে ঝগড়া শুরু করে দেওয়া, এটাকে বলা হচ্ছে দ্বিকোটিক ভাগ। যারা যুক্তিবিদ্যা পড়ছে দ্বিকোটিক ভাগটা বিষয়ে জানো, যে পিকলস প্লেগ্রাউন্ডে যেটা হয় যে আমি দুইটা বিষয় টিম ভাগ হয়ে যাবা। আমি একটা টপিক বলবো যে একটা ক্লাস চালাইতে প্রশিক্ষকের আহ গুরুত্ব বেশি না সহায়কের গুরুত্ব বেশি? তো 2 বিষয়ে ভাগ হয়ে যাবে তোমরা, নিজেরা যে যেটা চাও, ভাগ হয়ে নিজেরা ঝগড়া করবা। তো এটা খুব নিয়ন্ত্রিত উপায় হয়, এখন বিস্তারিত বলছি না, এটা পরে আরো বলা যাবে। এটা অনলাইনে কতটা কাজ করবে আমি শিওর না, তো কাজ করা যেতে পারে যদি আমি সঞ্চালক যদি ঠিক মতো সঞ্চালনা করে, যে এখন তুমি বলো, তাহলে এটা ভালো মতোই কাজ করা যাবে, ঝগড়া খুব বেশি হবে না। যদি সবাই যদি একসাথে কথা বলা শুরু করে, কারো কথা শোনা যাবে না, অনলাইনে শোনা যাবে না, এমনি হয়তো বাস্তব লাইফে শোনা যেতে পারে। এছাড়া কম্পিটিশন করতে পারি, আমি গ্রাফস এন্ড চার্টস ইউজ করতে পারি, যে কোনো বিষয় বোঝাইতে, যে 14 ডিসেম্বরে কত হত্যা হয়েছে সেটা ইউজ করে আমি গ্রাফস এন্ড চার্ট ইউজ করতে পারি। আমি বর্ণনা করতে পারি, আমি কোনো ভিডিও দেখা প্রেজেন্টেশন করতে পারি। এছাড়া হচ্ছে আরো নানা রকম ইউজ করা যায়, সেগুলি আমরা মেইল করে দিব, দেখা যাবে। এরপর হচ্ছে মুভি দেখা। আচ্ছা আচ্ছা, এইটা বাদ গেল। এখন হচ্ছে আমি আজকের সেশনের শেষের দিকে এসে পড়েছি, অলরেডি যে 15 মিনিট আমাকে দিয়েছে শেষ হয়ে আসছে। সেটা হচ্ছে পার্কিং লটে কি কার কি খাতা জমেছে, পার্কিং লটটা একটু যার যার ক্যামেরা অন করে পার্কিং লট দেখাও আমাকে, প্রত্যেকে যার যার ক্যামেরা, সবাই সবার ক্যামেরা অন করো, পার্কিং লট গুলি দেখাও। ওকে, পার্কিং লট দেখার মধ্যে দিয়ে তোমরা হচ্ছে এই পুরো বিষয়টা নিয়ে কোশ্চেন করো, যে আমি যেটা বললাম পার্টিসিপেটরি ট্রেনিং মেথডস এবং মাইক্রো স্কিলস নিয়ে, সেটা নিয়ে তোমরা প্রশ্ন করতে থাকো একটার পর একটা, এবং সবাই কিন্তু ক্যামেরাতে তোমাদের যে খাতাটা আছে খাতাটা দেখাও, যে তোমরা যে এই পার্কিং লট এঁকেছো। ওকে, নৌসিন তার তার পার্কিং লটটা দেখিয়েছে, তার পার্কিং লটটা খালি, কোনো কোশ্চেন জমা হয়নি, সমস্যা নেই। আচ্ছা, আর কেউ? আমি কিন্তু কারো ক্যামেরা দেখছি না। অনি, সাদি,
সামান্তা, অনি দেখাচ্ছে, অনি তার ক্যামেরাটা পেয়েছি, কিন্তু আবার চলে গেল। আচ্ছা আচ্ছা, আমি টেক্সটে বলছি প্রশ্ন, পার্কিং লটে লিখিনি। ওকে, চ্যাটে বলছে। ইসফার সাদিও হচ্ছে টেক নোট করেছে। আচ্ছা, কোশ্চেন লেখে নেই। আচ্ছা আমি আমার পাচ্ছি না কেন? আচ্ছা, এটা প্যারা নাই, তোমরা যদি কেউ না লিখে থাকো তো প্যারা নেই। মেইনলি হচ্ছে যে তোমরা যাতে মানে লিখে লেখো বা না লেখো সমস্যা নেই, তোমাদের খাতাটা দেখো, এটাই হচ্ছে এমনি একটা পার্টিসিপেশন। তোমাদের সবার খাতাটা দেখো। এই তো চমৎকার, ইসফার সাদি অনেক কিছু লিখেছে। সবাই অনেক কিছু- চেহারা দেখাই যাচ্ছে, কেউ খাতা দেখাইতে চায় না। বাহ, আচ্ছা অনেক আমি আমার ক্যামেরা দেখি না, এই সমাধান দেখবা। কি? পূর্ণতার এটা দেখবা। অনেক বেশি ইন্টারেস্টিং। আর অনেক হচ্ছে আমি যে কথা বলছি না, দেখো, হ্যাঁ হ্যাঁ, অনেক দেখাচ্ছে, অনেক দেখা ও গেছে। হ্যাঁ, পূর্ণতার খাতাটা খুবই আমি ইন্টারেস্টিং কিছু হয়েছে। লিখিনি। সামান্তারটা খুব ইন্টারেস্টিং হয়েছে, সামান্তা তো ছবি এঁকে ভরে ফেলছে। পূর্ণতার শিষ্য। আমি শুধু হাফসা ক্যামেরা পাচ্ছি না এখন। আচ্ছা আমার মনে হয় নিচে একজন অনেক লিখছে, ওর কাছ থেকে সবগুলো প্রশ্ন নেওয়া উচিত। ওই যে দিদি অনেক কিছু লিখছে। হাফসা, তোমার ভিডিওটা অন করো। আমার মাথাটা ট্যাপ করলে আমি কথা বলতেছি, এই যে হাফসা আসছে। হাফসার খাতাটা দেখা যাচ্ছে, হাফসার খাতাটা খালি, সমস্যা নেই, খুব ভালো। কারণ অনেকে হচ্ছে চ্যাট বক্সে লিখছে তাদের প্রশ্নগুলি। এখন হচ্ছে পার্টিসিপেটরি ট্রেনিং মেথড এবং মাইক্রো স্কিলস, মানে হচ্ছে রাজনীতি। এই দুই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো, অথবা সার্বিক বিষয় যে কোনো প্রশ্ন করো। আমি আমি তাহলে 1 থেকে 6 পর্যন্ত গুনবো। আচ্ছা, প্রশ্ন না করলে আমি ধরে নেবো যে কারো কোনো প্রশ্ন নেই। 6, ছয় 8, সংখ্যা তোমার কেন প্রিয়? 4, 3। হ্যাঁ, আমি মনে হয় যে যখন আমি বাচ্চাদের ক্লাস নিব তখন কি আমি একটু একটু কি এগুলো ইউজ করতে পারবো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা তো মন্তব্য, আমি শুধু প্রশ্ন যাচ্ছি, শুধু প্রশ্ন, মন্তব্য না, শুধু প্রশ্ন। আচ্ছা, পার্টিসিপেটরি ট্রেনিং মেথডটা আসলে কে কাজে লাগাবে? মানে প্রশিক্ষকের টেকনিক এটা, নাকি মানে প্রশিক্ষক হচ্ছে যারা পার্টিসিপেট করবে তাদেরকে আসলে পার্টিসিপেট করানোর টেকনিক? মানে জিনিসটা আসলে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্টিসিপেট করানোর টেকনিক। এবং এটা শুধুমাত্র এই ক্ষেত্রে সীমাবদ্ধ থাকো না যে এটা শুধুমাত্র অনলাইন ক্লাসের বিষয়, বরং এই টেকনিকটা তোমরা ইউজ করতে পারবা হচ্ছে তোমাদের ক্লাসে, তোমাদের চায়ের আড্ডায়, তোমাদের বাড়ির জমি জমার মামলায়, তোমাদের সব খাতে। তুমি যখন রাজনীতি বুঝে কথা বলবা, বা এই যে মাইক্রো স্কুল শিখলা, কথা বলা, রাজনীতি, এসব শিখলে হচ্ছে নানান রকম লাভ আছে। তোমার বাপের সাথে তোমার ব্যবসা নিয়ে তর্ক লাগছে, এখন বাপ কি টোনে কথা বলবে তুমি যদি তার টোন আগে থেকে বুঝে ফেলো, তার নাম, তার সম্বোধন করে কথা বলো, নানা রকম বিষয় আছে। এইসব বিষয়গুলো তুমি ইউজ করতে পারো। তো এই ক্ষেত্রে কোনো লিমিটেড বিষয় কিন্তু নাই যে আমি শুধুমাত্র অনলাইন ক্লাসেই ইউজ করবো। এইসব বিষয়টা তোমরা পার্টিসিপেশন করাতে বা যে কোনো বিষয় ইন্টারঅ্যাক্টিভ করতে সব জায়গায় ইউজ করতে পারো। তোমাদের আরেকটা মাইক্রো স্কিলস গুরুত্বপূর্ণ স্কিল বাদ গেছে, আমি এটা বলি। যেমন ধরো অনেক লোক একসাথে তোমরা বসে আছো, এই বসে থাকার মাঝখানে এখন সবাই কথা বলছে, তুমি একটা কথা বলতে চাও। এখন সমস্যা হচ্ছে তুমি যে কথা বলবে, অবিশ্বাস করো, এখন তুমি যে কথা বলতে চাও তোমার কথাটা সবাই কিন্তু শুনবে না, কারণ সবাই অনেকে কথা বলতেছে। তো এটাকে বলা হচ্ছে পালস বোঝা। এনজিও ভাষা বলে পালস বোঝা, মানুষের পালস বুঝা কথা বলতে হবে, ঝোঁক বুঝা কোপ মারতে হবে, যে ঠিক আমি কোন সময় ঠিক কোন কথাটা বলবো। আমি কথাটা আগে থেকে সেন্সিটিভ করে রাখছি, যে ধরো কি বলে, আমাদের ট্রাভেল নিয়ে কথা হইতেছে যে আমরা কই যাব। তো আমি হয়তো বলতে চাই এই মুহূর্তে যে আমরা কমলাপুর স্টেশন থেকে আগে টিকিট কাটবো, টিকিট কেটে শ্রীমঙ্গল যাবো। এই এই জিনিসটা আমি যদি আগে থেকে, মানে আমি যদি শ্বাস করে বলি সবার কথার মাঝখানে, আমার কথাটা চাপা পড়ে যাবে, কেউ পাত্তাও দিবে না। কিন্তু যারা পালস বুঝে মানুষের, তারা জানে ঠিক কোন সময় কথা বলতে হবে। সবাই যখন একটু চুপ হইলো বা একটু ঠান্ডা হইছে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় পাবা, তুমি বেশি পাবা না। সবাই যখন কথা বলবে 1 সেকেন্ডের বেশি চুপ থাকে না মানুষ, ঠিক তখন কথা বলে ফেলতে হবে এবং আকর্ষণ টানতে হবে। এটা বললে হচ্ছে সবাই কথা রাখবে। তোমরা খেয়াল করে দেখবা যে একটা গ্রুপের মধ্যে 10 জন মানুষজন থাকে, একজনের কথা কিন্তু খুব বলিষ্ঠ শোনা যায় এবং সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনে, কিন্তু বাকিদের কথা এত মনোযোগ দিয়ে শুনে না। বা হয়তো এমনও আছে যে তার কথা কেউ মনোযোগই দেয় না, কেউ পাত্তাই দেয় না, কিন্তু তার কথা খুব দামি। এটা কেন হয়? এটা হয় কারণ হচ্ছে যে কথা শোনাইতে পারে তার কথা সবাই শোনে, সে রাজনীতিগুলি জানে, সে কথাগুলো ট্রিক্স গুলি জানে, মানুষের পালস বুঝে কথা বলে। সব টিচারের কথা কিন্তু সবাই শুনে না। কিছু টিচারই, যেমন শরীফ স্যারের কথা যখন আসে, শরীফ স্যারের ক্লাস আমরা সবাই বাধ্য হয়ে শুনি, কিন্তু আহ কার কথা বল, মুজিব স্যারের ক্লাস আমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনি না, কারণ সে আমাদের পালস বুঝে না, সে গড়পড়তা ক্লাস নেয়।
ঠিক কখন কোন ভঙ্গিতে কথা বলতে হবে এটা খুব জানা জরুরি। এটা অনেকটা ডিএনএ এর মধ্যেও আছে, কিন্তু সেটা স্কিলসও বাড়ানো যেতে পারে। চর্চার মাধ্যমে অবশ্যই স্কিল বাড়ানো যায়। চোখের সামনে দেখছি অনেক স্কিল বাড়াইছে। এরপর হচ্ছে আমি 10 জন ধরে গোল হয়ে বসে আছি, এটা অনলাইন বিষয় না, তাও বলা জরুরি। 10 জন গোল হয়ে যখন বসে থাকবে তখন আমি যে একটা কথা বলবো আমি চাচ্ছি সবাই শুনুক। তো সবাইকে শোনাইতে হইলে আমি কার দিকে তাকায় কথা বলবো সেটা খুব জরুরি। আমি যদি দেখি আমার পাশে বসে আছে, এক পাশে অনি, এক পাশে ইসফার সাদি, এখন আমি যদি সাদির দিকে তাকায় কথা বলি সবাই মনোযোগ দিয়ে শুনবে না। আমার প্রথমে করতে হবে কি, ভাবটা নিতে হবে যে আমি একদম দূরে বসে থাকা অভির সাথে কথা বলতেছি। তো অভিকে যখন আমি কথা বলতেছি মাঝখানে তো সবাই বসে আছে, আমার কথাটা অভি পর্যন্ত যাচ্ছে, মাঝখানে সবাই শুনতে বাধ্য। এটা একটা ট্রিক্স, তোমরা ইউজ করে দেখো, এটা অবশ্যই কাজে দেয়। আমি একদম লাস্ট পার্সনটাকে যখন সম্বোধন করি তখন হচ্ছে ক্লাস সবাই শুনতে বাধ্য। এবারে ক্লাসেও এটা প্রযোজ্য। টিচার যখন ফার্স্ট বেঞ্চের সাথে কথা বলে তখন লাস্টের পোলাপানগুলি কথা পাত্তা দেয় না। কিন্তু আমি যখন একদম লাস্ট বেঞ্চের সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখছি, লাস্ট বেঞ্চ পড়া জিজ্ঞেস করতেছি সামনে থেকে দাঁড়ায়, লাস্ট বেঞ্চ কি করে খেয়াল রাখছি, আমরা কথা চালাচ্ছি, ফার্স্ট বেঞ্চ গুলি এমনি মনোযোগে রাখবে এবং কথা শুনতে বাধ্য হবে। এটা একটা ট্রিক্স। না, আমি আরেকটা জিনিস দেখলাম, যে টিচার গুলো একটু সুন্দর হয়, আকর্ষণীয় হয়, ওদের কথাও মানুষ বেশি শুনে। এটা কি করব? এই জন্য এটা হচ্ছে সত্য, আমার মতো এটা ক্যামেরা সত্য, ধরে রাখতে হবে। এটা সত্য কথা, আমি এটা দেখছি। হ্যাঁ, এটা কিন্তু একদম ভুল না, ডিসক্রিমিনেশন আসবে। আমার অফলাইন ক্লাস কেউ করতে চায় না, এই জন্য ক্যামেরা, দুঃখে ক্যামেরা অফ করে রাখি। সুন্দর না হওয়াটা নিজেদের অপরাধ, ব্যক্তিগত সমস্যা। তোমার কিছু মিম ম্যাটেরিয়াল আমার কাছে আছে, দাঁড়াও। কিসে? তোমার কিছু মিম ম্যাটেরিয়াল আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একদম শেষ পার্ট এসে বলেছি। এখন হচ্ছে একটা কাজই বাকি, সেটা হচ্ছে আজকের দিনের মূল্যায়ন। আমরা সবাই এখন একটু গোল হয়ে বসি। আচ্ছা, আমার একটা কথা ছিল। হুম। তুমি কেন বললা যে আমি সবচেয়ে দূরের স্টুডেন্ট? নারায়ণগঞ্জে সেই কারণে? হ্যাঁ, না তোমার তো দূরে একজন আছে। আমি তো নোয়াখালীতে আছি তাহলে। তোমার ওইটা তোমরা কি বলা জানো উচিত ছিল। যে শুধু খুলনা থেকে একজন যোগ দিছে? কে কে কে? কই খুলনার লোকটা কই? আহ, ইয়ে অনেক দূর থেকে যোগ দিছে। আমরা আমরা দিকে দিকে ছড়ায় পড়তেছি। আমি এই যে কম্পিউটার বসে দূরবীন চোখে হাতে নিয়ে দেখতেছি, ওরে দেখা যায় না, অনেক দূরে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। ওকে সারা, তোমার যে প্রশ্ন আছে এটা আমি সেশনের পরে আমি ব্যক্তিগতভাবে সলভ করবো না, সমস্যা নেই। আমরা এখন হচ্ছে মিটিং অ্যাসেসমেন্টে যাই, এটাকে বলে মিটিং অ্যাসেসমেন্ট, মিটিং মূল্যায়ন। তোমরা সবসময় অনলাইন ক্লাসের শেষে এই বা যে কোনো ক্লাসের শেষে এটা করবা। এটা হচ্ছে যে সেশন অ্যাসেসমেন্ট, মূল্যায়ন। তো আমি হচ্ছে আবারও একই পদ্ধতি যাচ্ছি, আমি প্রত্যেকের ছবি দেখাবো এবং তোমরা তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বলবা। আজকে কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগে নাই, দুইটাই বলতে হবে। ভালো লাগছে কোনটা এটা বলতে হবে, ভালো লাগে না কোনটা এটাও বলতে হবে। কি শিখলা, আরো কি কি শিখতে পারো, অথবা এনিথিং, সবকিছু বলতে হবে। কিন্তু তিনটা বিষয় মাস্ট, একটা চারটা বিষয় মাস্ট। একটা হচ্ছে কি ভাল লাগছে, কি ভাল লাগে নাই, আর হচ্ছে কি শিখলাম এবং আরো কি শেখা যাইতে পারতো। এই চারটা বিষয় মাস্ট, সাথে অন্য যে কোনো মন্তব্য যুক্ত করতে পারো। তো আমি এখন যার ছবি দেখাবো সেই হচ্ছে কথা বলবে। আরেকবার একটু শুনি আমরা কি কি করব। আচ্ছা, বিষয়টা হচ্ছে প্রথমে আমি বলতে হবে যে আজকের এই সেশনে, মানে আজকেরটায় কি ভাল লাগছে, কি ভাল লাগে নাই, এই দুটো বলতে হবে। আর একটা হচ্ছে আজকে কি শিখলাম, মানে সব তো বলতে হবে না কি শিখলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে হবে কি শিখলাম এবং আরো কি শেখা যেতে পারতো। প্রত্যেকে 1 মিনিট করে সময় পাবে, এর বেশি পাবে না। তো প্রথমে হাফসা বলো, সবাই মাইকটা অন করে নিও যার যার। আমার ভালো লাগছে হচ্ছে যে অনেকগুলো ট্রিক্স জানতে পারছি, যেগুলো হয়তো বা পরে আমার কাজে লাগবে কথা বলার সময় যে কোনো জায়গায়। ভালো না লাগা হচ্ছে যে আমার কিছুক্ষণ আগে ঘুম আসতেছিল, অনেকক্ষণ কথা শুনতেছিলাম। আর আহ, শিক্ষণীয় বলতে ওই যে ট্রিক্স গুলাই, এই তো। আর আরো আরো কি শেখা যেতে পারতো? আর কি শেখা যেতে পারতো এটা পরে জানাচ্ছি, এখন এটা চিন্তা করিনি। ঠিক আছে, ওকে শিখতো নাই। সরি। এই মেয়েটা কই?
এই ছবিটা না অনেক হাসি আসছে আমার, মানে আমি আর না মাইক্রোফোন অন করে তারপর হাসি দিচ্ছি, কারণ মনে হয় হাসিটা সব শোনা উচিত। আমি না এটা কই খেয়ালই আসলে? করি নাই যে আমার ছবি। হাই। বলেন বলেন। আহ কি শিখলাম, অনেকগুলো সংজ্ঞা শিখলাম। প্রশিক্ষক কি, সহায়ক কি, সঞ্চালক কি, ব্যবস্থাপক কি। কি কি শিখতে পারতাম এটা তো আসলে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত বলতে পারছি না। আর প্রশ্ন হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা বলেছে যে প্রশিক্ষকের বলার দক্ষতা বেশি থাকা জরুরি। একটা মানুষ যদি সুন্দর করে কথা বলতে পারেও, এমন মানে এমন অনেক সময় হয়, আমি আমি জানি আমি অনেক সুন্দর করে কথা বলি, কিন্তু এমন অনেক সময় হয় যে আমি কথা বলতে পারছি না, মানে হয়তো প্রপার সময়টুকু পাচ্ছি না। আমি খুব ধীরে ধীরে কথা বলি আর কি, ওই পূর্ণ সময়টুকু পাচ্ছি না, অথবা কোনো একটা কারণে আমি নার্ভাস হয়ে গেলাম, তারপর আমার মাথা ব্লক হয়ে গেল, মানে আমার মাথায় আসলে কিছুই আসছে না, ইভেন আমি যে কথা বলতে পারি এটাও আমি ভুলে যাচ্ছি। এই ধরনের সময়গুলোতে আসলে কি করব? এই নার্ভাসনেসটা কাটানোর জন্য আমি বলার দক্ষতা বা কোন জিনিসটা কিভাবে কাজে লাগাবো? ওকে, যেহেতু এটা একটা প্রশ্ন, সেক্ষেত্রে হচ্ছে এটা লিখে রাখতে হবে তোমার, তোর। সেটা হচ্ছে আমি এই সেশনের পরে ব্যক্তিগতভাবে সলভ করবো। প্রশ্ন তো ওই যে আগেই বলেছিলাম যে পার্কিং লটের মতো সমাধান করতে হবে, এখন যদি সেটা সেই সময় চলে গেছে, সেক্ষেত্রে হচ্ছে এখন আমি ব্যক্তিগতভাবে সলভ করবো। এছাড়া হচ্ছে কি ভালো লাগেনি এই মিটিং এ, এবং আরো কি শিখে যেতে পারতো? আহ কি ভালো লাগে নাই? না, ভালো না লাগার মতো কিছু ছিল না। কোনো সমস্যা আর বা আরো না, কোনো সমস্যা আপাতত ওভাবে ছিল না। আর হচ্ছে আরো কি শেখা যেতে পারতো এটা আমি শেষ ক্লাস করার আগ পর্যন্ত বলতে পারছি না। ওকে, ঠিক আছে। আহ, ভালো লাগছে হলো ওই আই কন্ট্যাক্টের বিষয়টা ভালো লাগছে, ওটাতে আমার অনেক সমস্যা হয়। ভালো লাগে নাই, না মোটামুটি সবই ভালো লাগছে। আর শিখলাম হলো আহ, ওই যে ব্যক্তিগত রাজনীতি, না সরি সরি, মানে কি শিখলাম, আচ্ছা ওটা পরে বলতেছি। আর শেখা যেত হলো ব্যক্তিগত রাজনীতি, যেটা ওটা একটু ভালোভাবে শেখা যেত, আর লার্নিং মেথড যে ওইটা আর ভালোভাবে শেখা যেত। ঠিক আছে, তোমার যদি এরকম মনে হয় যে আরো কিছু শেখা যেতে পারতো, সেক্ষেত্রে হচ্ছে তুমি আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবা, আমি তোমাকে তাহলে আরো আচ্ছা, সময় সময় দিব। ওকে, তাকে মিমটা আপনার দেখেই ফেলো, অনেকক্ষণ ধরে মিমটা ঘুরতেছে। আচ্ছা, ভালো লাগছে বলে এতক্ষণ ছিলাম, মানে সময় শেষ হয়ে যাওয়ার পরও মিটিং নিয়ে খারাপ লাগার যে বিষয়টা ছিল, আমার কেন জানি মনে হচ্ছে মিটিংটা স্লো চলছে। একটা থাকে না যে আমি আয়মান সাদিকের উদাহরণ দিই না কেন। আয়মান সাদিক, তুমি যে কথাগুলো বলছো, আমার মনে হয় আয়মান সাদিকে তুমি মনে হয় কয় ঘন্টা নিলা, 2 ঘন্টা নিছো তাই না? হুম। আয়মান সাদিক সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা নিত। আমি আমি ওইভাবে আয়মান সাদিক খুব ভালো বলতেছি না, বলছি আমার মনে হচ্ছে আজকের মিটিংটা খুব স্লো গেছে, তোমার ক্লাসটা খুব স্লোলি গেছে, আগাইছে হুম। এরকম। হ্যাঁ, আর একটু ফার্স্ট যাইতে পারতো, তাহলে মনে হয় সবার অ্যাটেনশন আরেকটু ভালো হইতো, মানে ওকে, তাহলে এটা এটা এইটা। খুব ভালো ভালো একটা পয়েন্ট, এবং এটা মনে হয় আলোচনার বিষয় আছে। মেবি আমি পার্টিসিপেন্ট নিয়ে যে ভয় পাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি খুব দ্রুত যাই, তাহলে মনে হয় শিক্ষায় কমতি পড়বে। না এই না তো না, আমি কিন্তু খুব দ্রুতর কথা বলছি না যে একদম মানে তুমি আসলেন কাউরে বলার সুযোগ দিল না, তা না, বাট একটা একটা এটা জায়গায় এটা আরেকটু আরেকটু দ্রুত হইতে পারতো আর কি। এটাকে ধরো আজকে 2 ঘন্টা হয়েছে, তো এটাকে 1 ঘন্টা নিয়ে আসার চেষ্টা করা যেতে পারে। সেক্ষেত্রে সবাই কি একমত? মানে সবাই কি? না, আমি মনে করি 1 ঘন্টা না, তুমি 1.5 ঘন্টাই ঠিক ছিল। তুমি যেটা এই যে এখন পর্যন্ত যে যতটুকু হয়েছে, 1.5 ঘন্টা করা যেত আমার মনে হইতেছে। আচ্ছা, ঠিক আছে, এটা আমিও অনেকটা একমত এবং সবারটা শুনতে চাচ্ছি। এই ক্ষেত্রে সবাই একটু বইলো যে এটা কি 1.5 ঘন্টা করলে ভালো হতো, মানে সবাই ধরতে পারতো। তো আমি কিন্তু একটু ভয় ভয় থাকি যে আমি একটু দ্রুত আগে না, দিতে আমার আমার মনে হয়েছে যে যতটুকু গিয়েছে খুব বেশি অপ্রয়োজনীয় কিছু আসেনি। না না, আহ, আসলে অপ্রয়োজনীয় না, আমি বলছি যে মানে সবকিছু খুব প্রয়োজন বেশি ছিল, একটু স্লো গেছে, খুব স্লো গেছে খুব না, পুরোটাই আমার স্লো। কাছে বেশি মানে জিনিসটা ওই যে বলার মতো স্লো আসলে লাগেনি। কারণ সবগুলো টার্ম মানে একটার পর একটা ধাপ খুব পরিচিত লাগছিল, মনে হচ্ছিল যে না এই জিনিসটা প্রয়োজন ছিল, বা আচ্ছা এটা তো এভাবেই হয়, আচ্ছা, এরকম মনে হচ্ছিল। মানে এটা স্লো কিন্তু তিতিরের চলার মত। কারণে যে খুব বোর হয়ে গেছি সেটা আমার মনে হয়নি। এবং এটা আচ্ছা, এটা যদি তিতিরের আরেকটু মত শুনলাম। ফাস্ট যেত আমি অনেক কিছু ধরতে পারতাম না।
আচ্ছা, তৃতীয় নোটটা পেলাম, আরো একটু বললে ভালো হতো, তাহলে আমার নিজের বুঝতে সুবিধা, বুঝছো? তাহলে কালকের জন্য সুবিধা হতো বা অন্য সেশনে প্লিজ একটু সবাই বইলো যে আমরা ঠিক কোন গতিতে হলে সবার জন্য ভালো হয় সার্বিকভাবে। হ্যাঁ, আজকে অপ্রয়োজনীয় কিছুই আসেনি, কিন্তু আমারও অভিমত মনে হচ্ছে যে কোনো একটা কারণে যে একটু স্লো হয়ে গেছে। ১.৫ ঘন্টার হলে ১.৫ ঘন্টার মধ্যে হচ্ছে যে সবকিছু শেষ করে ফেলা ভালো হতো। ওকে, কিন্তু এখন যে খারাপ হয়েছে ওটা না, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের ব্যাপারটা ধরতে পারছি। ব্যাপারটা হচ্ছে তোমরা বলছো যে পুরোটাই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু হচ্ছে আরো ব্যাপারটা ফাস্ট হলে ভালো হতো, এবং আমিও অনেকটাই একমত। একটু স্লো হয়ে গেছে। আমি এখন একটু সবার মতামত চাচ্ছি, বাকিরা হ্যাঁ, আচ্ছা আমি বলি। শুধু সময় কে দিয়ে বলবা বলছে? এখন। অনি, না না তুমি বলো না, আপু বলো। আচ্ছা বলো তুমি। আচ্ছা আমার মনে হয় যে মিটিং এর সময় যতটুকুই হোক একটু ইন্টারেস্টিং হলে ভালো হয়। আমার মাঝখানে মাঝখানে আমি আহ, মানে বোর লাগতেছিল আর কি, মনে হচ্ছিল যে উম ও খালি কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আচ্ছা মাঝখানে মাঝখানে ধরো তুমি যখন একটা আহ, বিষয় শেষ করে যখন আরেকটা বিষয়ে যাবা, তখন একটু আহ, মাঝখানে কিছু ইন্টারেস্টিং কিছু এনে, যাতে আমাদের বোর না লাগে, এরকম মনোযোগটা ধরে রাখার জন্য। ওকে, এটা খুবই মানে আমি খুবই না ভালো point। চাইতেও এই জিনিসটা আমি খুব ভালো না পয়েন্ট। চাইতেও মানে মনোযোগ হারিয়ে যাচ্ছিল। হুম, আচ্ছা এটা আমি আমি একটু বলি যে আসলে ইরফান যেমন খুব কি বলে ওই হাসাহাসি বা এই টাইপ এরা মিস করছে এরকম না, কিন্তু ইরফানের ক্লাস হিসেবে স্লো মনে হয়েছে। ইরফান মনে হয় আরেকটু মানে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারে বিষয়গুলা। আমার মনে হয় ইরফানের দিক থেকে ওইভাবে জিনিসটা আচ্ছা। আর একটু অ্যাট্রাকটিভ হতে পারতো, এটাতে আমারও। ওকে, দ্যাটস টু গুড। এই ঠিক এটাই চাচ্ছিলাম। হ্যাঁ, আমার যেটা মনে হইতেছে সেটা হইলো যে ক্লাসটা ১.৫ ঘন্টা যেহেতু টাইম দেওয়া হয়েছে, ১.৫ ঘন্টার মধ্যে হইলে আর একটু হইলে ভালো হতো। এখন আমরা যেমন পরিচিত বন্ধুরা আছে, এর মধ্যে জিনিসটা খারাপ লাগতেছে না, কিন্তু এটা যদি অফিসিয়ালি কিছু হইতো বা অপরিচিত কেউ থাকতো তাহলে জিনিসটা খারাপ লাগতো। ওকে, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে 50% একমত এই বিষয়ে যে টাইম বাড়া দেওয়া উচিত, এবং আমি তাহলে এটা নোট করলাম। আর হচ্ছে আরেকটা অনেক খুব ভালো বলেছে যে ইন্টারেক্টিভিটি আরো খুব বাড়ানো দরকার ছিল। ব্যাপারটা আরো ইন্টারেক্টিভ হলে হচ্ছে আর মনোযোগ আর বেশি থাকতো। পুরো সময় মনোযোগ ধরে রাখতে সমস্যা হচ্ছে সামান্তার। হ্যাঁ, তাহলে এই বিষয়ে মোটামুটি সবাই একমত। আচ্ছা, এরপর ইরফান, হ্যাঁ 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 আমি ওই অনির পয়েন্টে আমিও একমত। মাঝখানে মনে করো একটু ঘুম আসতেছিল, একটু বোর লাগতেছিল, আরেকটু অ্যাট্রাকটিভ হইতে পারতো। ওকে, দ্যাটস টু গুড। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আবার ইতে যাই, অভিটা শেষ হলো। আচ্ছা, এটাও তোমরা দেখো। মায়া লাগাই হাসি আইতেছে না পাল্টা। এবার আইতেছে হাসি। হ্যাঁ, আচ্ছা, এটা ইরফানের ভাই না তাই এটা না? না ওরা চেনা যায় না, বুঝছো? এটা ইরফানের আচ্ছা, ভাই। একদমই চেনা যায় না। আমার খারাপ লাগার বিষয়টা আগে বলি, তুই আমার এই ছবিটা কেন দিলি? আমি ছবি পাই নাই অ্যালবামে, তুমি নাই তো। আচ্ছা আমার এই ছবিটা কেন আসছে? আমার তো ছবির অভাব নাই ভাই, তুই একবার ইনবক্স মানে চেয়ে নিতি যে তোর আচ্ছা, ছবি সবাই কি লাগবে, জানো আমি কোলে দিতাম কে? ছবি। এই যে আমার কোলে কে, এটা সবাই জানো? এইটা নসীন আপু? হ্যাঁ, আর আমার কোলে হলো ইরফান। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে ইরফানের কোলে নসীন আপু, এরকম কিছু। না না, কোলে বাচ্চাটা হয়েছে ইরফান। দেখো না কত ফর্সা, এখন কত কাইলা হয়ে গেছে। আমি একটু তিতির আপুকে বলি, যদি ও ইনবক্সে ছবিগুলো চেয়ে নিত তাহলে তো আমরা বুঝেই ফেলতাম যে ও হয়তো প্রজেক্টের জন্য কিছু নিচ্ছে, তাহলে আর এভাবে সারপ্রাইজ দিতে পারতো না। আমার আরো আর তিতিরের ছবিটা আরো বেশি হাসি মনে হচ্ছে। প্রতিবার আসতাম লাইক ভাই লাইক একটা মানুষ খাইতেছে ভাই, খাইবা দিমু না, কি করবা? এমনি ইনফর্মাল আড্ডা হতে পারে, ইনফর্মাল আড্ডা দেওয়া যাবে, কিন্তু মিটিং এর পরে আপাতত নৌসিনের ইয়েটা শুনি। ভালো আচ্ছা, লাগছে, ঠিক ভালো আছে। লাগে নাই, শিখছেন কি শেখা যেত? আচ্ছা, আমার ভালো লাগছে হইতেছে আমি অনেক কিছু শিখলাম, যেহেতু আমি টিচার আর আমি টিচিং প্রফেশন নিয়ে সামনে আগাবো, আমি এই জন্য আমার অনেক কিছু শেখা হইলো। আর আমরা শিখতে পারি হইতেছে যে আমাদের কথা বলার ক্ষেত্রে যেহেতু টেকনিক আছে, আমার মনে হয় চেহারার ভঙ্গির ক্ষেত্রেও কিছু টেকনিক আছে, তারপর হলো বাচন ভঙ্গির ক্ষেত্রে টেকনিক আছে, বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টেকনিক আছে, এগুলো আমাদের সম্ভবত শেখা উচিত, যতটুকু আমার মনে হলো। আচ্ছা, আর কি ভালো লাগে নাই? ভালো লাগেনি যে আমার এই ছবি দিছস, আর হইলো ক্লাসটা একটু বেশি লং হয়ে গেছে, 2 ঘন্টারও বেশি হয়ে গেছে। ওকে, ঠিক আছে।
হ্যাঁ, আমার কাছে ভালো লেগেছে হচ্ছে আমি এই সঞ্চালনা, তারপরে পাবলিক স্পিকিং এর ব্যাপারে একদমই অনভিজ্ঞ ছিলাম, মানে কোনো জানতামই না তথ্য কিছু এই ব্যাপারে কিভাবে করা যায়, এসব আমি জেনেছি এখানে। খারাপ লেগেছে হচ্ছে আমার বারবার নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছিল, মাঝখানে আমি কিছুক্ষণ ছিলাম না, তখন তুমি কি বলেছো আমি একদমই জানি না। তো আর হচ্ছে শিখতে পেরেছি হচ্ছে, আমি জানি যাদের কথা মানুষ শোনে আর কি, ধরো একটা জায়গায় ধ্যাৎ, একটা গ্রুপে যখন কথা বলে, যখন যাদের কথা সবাই শোনে, যাদের কথা শোনে সবাই, তারা কিছু ট্রিক্স ইউজ করে, কিন্তু কি ট্রিক্স ইউজ করে এটার ব্যাপারে জানতাম না, এগুলো জানতে পেরেছি। আর হচ্ছে আর কি বলিনি, আর হচ্ছে কি কি শেখা যেত, আরো কি শেখা যেত? আর কি শেখা যেত, আপাতত মনে পড়ছে না। আর কি ভালো লাগে না এটা বলতে শুনলাম না। ওই যে আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল খুব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই যে বললাম মাঝখানে একটু ঘুম আসতেছিল, একটু বোর্ড লাগতেছিল, কিন্তু তুমি ক্লাস নিচ্ছ বলে আরে মনোযোগ নিজেরটা ধরে রাখছি। চক্ষু লজ্জা হারিয়ে। আরেকটু ফানি হইতে পারতো তোমার তুলনায়। আচ্ছা ঠিক আছে, ওকে। আরো কি শেখা যেত, এটা বাদ গেছে। হ্যাঁ, কি শিখলে আচ্ছা, আরো আর কি শেখা যাইতো না, মূলত আমার আগে এটা সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না, তো কিছু জানছি, আরো অনেক কিছু শেখার আছে, আমি জানি না কি শেখার আছে, শিখলে জানবো। ঠিক আছে। ও তো ঘুমায় গেছে মনে হয়, আর কেউ না ঘুমাচ্ছে, এই ঘুমায় গেছে। ওর একটু টাকা পাঠাও, ও উঠে যাবে। সিরিয়াসলি মরছে ও? এই পূর্ণতা, পূর্ণতা বলে একটা চিৎকার দাও। টাকা না পাঠালে কথা বলবে তো। ওই যে মাইক অন করে অফ করে। আচ্ছা, পূর্ণতা মানে সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক বারবার অন অফ হচ্ছে। আমরা একটু একবার অন্যদিকে যাই তাহলে। ওকে, আর তো কেউ নাই। আচ্ছা, গেল তাহলে। আচ্ছা, আজকে তাহলে ফর্মালি এখানে মানে শেষ তো আগে হয়েছে, আমরা জাস্ট মন্তব্য শুনছিলাম। ওকে, এখন হচ্ছে চলে যেতে পারো, কেউ থাকতে পারো, অথবা যার যার সমস্যাগুলি ব্যক্তিগত সমস্যা তো বলতে পারো। বাকিরা চলে যাও, বাকিরা চলে যাও। যে স্যার আমার ব্যক্তিগত সমস্যা, আমি হচ্ছে শুনো, মাঝখানে যে ছিলাম না, আমার এই রেকর্ডিং গুলো লাগবে। আচ্ছা ঠিক আছে, ওটা পাঠাই দিব না। আচ্ছা, আর সমস্যা